আচ্ছা, তাহলে সবাইকে গুড ইভিনিং। আজকে আমরা ফাউন্ডেশনের ফার্স্ট ক্লাস শুরু করছি, মানে আমি তোমাদের ফাউন্ডেশনের টপিক গুলো কিছু নেব। তো আমরা আজকে ফার্স্ট ক্লাস শুরু করছি। আমরা ফার্স্ট ক্লাস শুরু করার আগে একবার ডিসকাস করে নিই যে আমরা মোটামুটি কি কি টপিক নিয়ে ফাউন্ডেশনে এগোবো। আচ্ছা, তাহলে যেরকম আজকে আমরা ফার্স্ট স্টার্ট করছি অক্সিজেন ডেলিভারি সিস্টেম। এটা ছাড়া যেমন তোমরা সবাই জানো যে নর্মালি কি কি টপিক থাকে ফাউন্ডেশনে। পজিশনিং থাকবে, তারপর যেরকম ধরো পেশেন্ট কেয়ার ইউনিটের মধ্যে নর্মাল কিছু টপিকস থাকে, এই যেরকম বেড কিরম কিরম হয় একটা নর্মাল হসপিটাল সেট আপে। ধরো একটা নর্মাল ওয়ার্ড কম্পারেটিভলি একটা আইসিইউ ওয়ার্ড, এই সমস্ত জায়গাতে কিরকম কিরকম আলাদা সেটিংস থাকে সেইগুলো সম্বন্ধে ওখানে আলোচনা থাকবে। সেটা ছাড়া থাকবে হিট অ্যান্ড কোল্ড। হিট অ্যান্ড কোল্ড এর মধ্যে আমরা আলোচনা করব যেরকম ধরো বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন সিচুয়েশনসে কিরম কিরম অ্যাপ্লিকেশন থাকে। আচ্ছা, আমাকে একবার বলো যে সবাই দেখতে পাচ্ছো, শুনতে পাচ্ছো? ঠিক আছে, সবাই একটু নো ইস্যু, অ্যাডজাস্ট করে নো নিও। ইস্যু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক না আছে না, ঠিক আছে। সবারই প্রবলেম হচ্ছে দিদি, কোনো প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম জিসিএস হলো, এরপর ধরো মেডিকেল সার্জিক্যাল অ্যাসেপসিস। মেডিকেল সার্জিক্যাল অ্যাসেপসিস এর মধ্যে থাকবে যেরকম নর্মাল হ্যান্ড ওয়াশিং প্রসিডিউরস। তারপর ওভারঅল আমরা একটা অ্যাসেপটিক, মানে আমরা ওভারঅল হসপিটাল, একটা হসপিটাল প্রেমিসেসে আমরা কিভাবে ইনফেকশন প্রিভেন্ট করতে পারি সেটা, ব্যারিয়ার নার্সিং, রিভার্স ব্যারিয়ার নার্সিং, এই সমস্ত আরো কিছু টপিকস থাকবে এর মধ্যে আমরা আলোচনা করব। তারপরে আসছে ধরো সার্জারি পেরি অপারেটিভ জার্নি। ওভারঅল একদম প্রি অপ থেকে শুরু করে ইন্টার অপ কেয়ার, তারপর পোস্ট অপ কেয়ার, টোটাল সমস্ত বিষয়টার মধ্যে আমাদের নার্সিং সাইড থেকে পার্টিকুলার কিরম কিরম, মানে এই ধরো পোস্ট বেসিক এর থ্রু দিয়ে আমরা যদি দেখি কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে, ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেগুলো আমরা আলোচনা করব। তারপর ধরো আইভি ট্রান্সফিউশন। আইভি ট্রান্সফিউশন যারা কাজ করছো তারা অলরেডি জানো, আর যারা পড়াশোনা করছো সবে তারাও জানো, দেখেছো ওয়ার্ডে দেখেছো আইভি ট্রান্সফিউশন হয়। এবার এই আইভি ট্রান্সফিউশনের মধ্যেও কিছু পার্টিকুলার যে পয়েন্টস গুলো আছে যেগুলো আমাদের এক্সাম পারপাসের দিক থেকে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আলোচনা করব। তারপর ব্লাড ট্রান্সফিউশনেও কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, বিভিন্ন কি পয়েন্টস আছে যেগুলো কোয়েশ্চেন্স এক্সামস এর মধ্যে আসে, সেগুলো আলোচনা হবে। তারপর তো থাকছে সিপিআর। সিপিআর তো সবাই জানো, দেখেওছো কেউ কেউ, যারা সামনে থেকে দেখেছো তাদের এক্সপিরিয়েন্স একটু অন্যরকমই ভালো, যারা সামনে থেকে দেখোনি তারা পড়েছো। যেরকম আমরা সিপিআর মানে বলো। আচ্ছা, এখান থেকে চ্যাট আমি দেখি, কেউ আছো এখানে যারা ধরো সিপিআর এর পার্টিকুলার কোর্স করেছো? সিপিআর এর কোর্স হয় যেরকম ধরো আমরা বিএলএস বলি, বিএলএস বাই সিএলএস, হ্যাঁ, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। দেখবে এর সার্টিফাইড কোর্স হয় কিছু কিছু জায়গায়, কিছু প্রাইভেট হসপিটালস বা কোনো প্রাইভেট অর্গানাইজেশন থেকে এগুলো করায়। যেগুলো হচ্ছে যে এই বিএলএস মানে সিপিআর যেটা আমরা বলি বেসিক লাইফ সাপোর্ট, বা হচ্ছে যে এসিএলএস অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট। তো এই হ্যাঁ, এই তো রত্নদীপ লিখেছে বিএলএস করেছি আমি। তো এইগুলো যারা, এইগুলো মানে আমরা যেটা পড়ি অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি, যেটা আমরা পড়ি সেই থিওরিটিক্যালি ব্যাপারটাই একদম কিভাবে আরো প্র্যাকটিক্যাল কিছু ইম্পর্টেন্ট জিনিস দিয়ে পার্টিকুলার সিনারিওটা হয়। তো সেই জিনিসটা আমরা হচ্ছে যে দেখবো আমাদের ইয়ে থেকে কিভাবে হয়। এক সেকেন্ড, আমাদের হচ্ছে যে থিওরি থেকে কিভাবে ম্যাচ করে। আচ্ছা, তারপর বেড সোর তো একদম সবাই, অনেকে যারা কাজ করেছো সামনে থেকে দেখেছো, সব টপিক গুলোই এমন ব্যাপার, আসলে ফান্ডামেন্টাল নার্সিং সাবজেক্টটাই এমন যেখানে আমরা সব যারা ওয়ার্ডে কাজ করেছি সেইগুলোর সঙ্গে আমাদের মানে সেই জায়গা থেকেই আমাদের অনেকটা পড়াশোনা কভার হয়ে যায়, যে আমাদের কি কি পয়েন্টস জানা উচিত। এবং এই জিনিসটা পড়ার ইম্পর্টেন্স আরো একটা, যেরকম এক্সাম ক্র্যাক করা সবাই জানো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেরকম আরেকটা হচ্ছে যে পার্টিকুলার ফিল্ডে কাজ করা, ওয়ার্ডে কাজ করা, সেখানের সঙ্গে আমরা কতটা আমাদের নলেজটাকে ম্যাচ করতে পারি, সেটা আমাদের ওয়ার্ক অফ এক্সিলেন্সটাকেও ইমপ্রুভ করে, পাশাপাশি তো নাম্বার গেইন করায় অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লুইড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স প্লাস হচ্ছে তার সঙ্গে এবিজি।
এবিজি মানে জানো সবাই, আর্টিফিশিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস হয় এবিজি। যারা দেখবে আইসিইউতে, আইসিইউ এর মেনলি এটা হচ্ছে যে পোস্ট অপ পেশেন্ট হোক, যারা ভেন্টিলেটর থাকে সেই সমস্ত পেশেন্ট হোক, এই সবার ক্ষেত্রে আমরা দেখি এবিজি করা হয়। এবং সেই এবিজি রিপোর্টটাকে অ্যানালাইজ করে অ্যানাস্থেসিস্ট বলো বা যে ডক্টর আন্ডার অ্যাডমিট থাকে, তারা সেই এবিজি রিপোর্টটাকে অ্যানালাইজ করে পেশেন্টের নেক্সট ট্রিটমেন্ট প্রোটোকল কিরকম হবে সেই ডিসিশন গুলো নেয়। আচ্ছা, তারপর হচ্ছে নার্সিং প্রসেস। নার্সিং প্রসেসের মধ্যে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, তাও আমরা টপিকটা ছুঁয়ে যাব। যেরকম কিছু, যেরকম ধরো অ্যাডমিশন প্রসিডিওর পেশেন্টের, ওভারঅল যে পেশেন্ট যখন অ্যাডমিটেড থাকছে সেইখানে কি কি আমাদের রেসপন্সিবিলিটিস আছে, কিছু কি পয়েন্টস বাস যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আমরা সেগুলোই পড়বো। ডিসচার্জের প্রসিডিওর, লামা আছে, তারপর পেশেন্ট হঠাৎ করে চলে গেলে তাকে অ্যাবসকন্ডেড বলে, জানো অনেকেই। এরকম কিছু কিছু টপিকস আছে যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, আমরা সেগুলো পড়বো। আচ্ছা, সেটা ছাড়া হচ্ছে সাম প্রসিডিওর্স, যেমন হচ্ছে এনেমা। এনেমা দেওয়া দেখেছো অনেকে। তারপর হচ্ছে ট্রাকিওস্টমি। ট্রাকিওস্টমিও জানো সবাই, সবাই সব টপিকই জানো, আমরা তাও আলোচনা করবো আর কি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আরেকবার করে। আচ্ছা, ইনটিউবেশন, ইনটিউবেশনের স্পেসিফিক কি পয়েন্টস গুলো। তারপর হচ্ছে পস্টারাল ড্রেনেজ। পস্টারাল ড্রেনেজ অনেকে পড়ে এসেছো। বা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই ওয়ার্ডে পেশেন্টকে, একটা পেশেন্ট পার্টিকুলার একটা পজিশনে আছে, হয়তো বুঝতে পারি না সেই মোমেন্টে যে কিসের জন্য ওই পজিশনটাতে আছে। মানে যদি অ্যাজ পার কোনো ডক্টরস অ্যাডভাইস ওই পজিশনটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পস্টারাল ড্রেনেজ আর উইথ পেশেন্টের পার্টিকুলার পজিশন এই রিলেশনটা আমরা করব এই চ্যাপ্টারে। আচ্ছা, তারপর ওয়াটার সিল ড্রেনেজ। তারপর হচ্ছে লাম্বার পাংচার, ব্লাডার ইরিগেশন, তারপর কোলোস্টোমি ইরিগেশন। আচ্ছা, প্যারেন্টাল নিউট্রিশন, ব্লাডার ইরিগেশন, কোলোস্টোমি ইরিগেশন, এই ছোট ছোট প্রসিডিওর, এইগুলো প্রসিডিওরাল কিছু টপিকস পয়েন্টস থাকবে, ব্যাস আমরা ছোট ছোট করে কভার করে নেব। আচ্ছা, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক গাভাজ, গ্যাস্ট্রিক লাভাজ, কমিউনিকেশন প্রসেস। এটা বোধহয় তোমাদের কমিউনিকেশনে কিছুটা কভার হবে। ওই যদি আলাদা করে সেরকম ক্লাস হয় দেখা যাবে, নইলে এটাকে একটু বড় করে কমিউনিকেশনের মধ্যে যেরকম আমরা ইন্ট্রোডাকশন শুরু করছি পেশেন্টের সাথে, তারপর আমরা পেশেন্টের সাথে কিভাবে ওরিয়েন্টেশন ফেজে যাচ্ছি, তারপর আমরা কি কি ইন্টারভেনশন নেব, তারপর আমরা কি ইমপ্লিকেশন করব, এবং ফাইনালি আমরা কি ইভালুয়েট করব পেশেন্ট নার্স রিলেশনশিপ, এই ব্যাপারটা। আর তারপর তো ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন আমরা সবসময় আমরা দেখেছি, আমাদের প্র্যাকটিক্যালি হয়তো ছিল ফিজিক্যাল এক্সামিনেশন পার্টিকুলার কোনো এই কন্ডিশনের পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা পার্টিকুলার কি কি পয়েন্টস দেখবো। আচ্ছা, আর তারপরে থাকছে আমাদের কিছু স্পেশাল সেশনস, যেটা হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিং এর এনি টপিকস উইথ ডাউটস। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে এরকম যে কোনো জায়গাতে আমাদের যখন কভার হয়ে যাবে টপিক গুলো, তখন উইথ ডাউট এনি টপিক থাকলে সেখানে বলো, সেটা আমরা সেভাবে আলোচনা করবো। ঠিক আছে। আচ্ছা, আমি সিসিউ স্টাফ লিখেছে দেবশ্রী। বা শিশু দেবশ্রী তো তার মানে সিসিউতে অনেক কিছু দেখেছে, যেটা ফান্ডামেন্টালস এর সঙ্গে খুব ভালো করে রিলেট করতে পারবে। প্লাস হচ্ছে ওয়ার্ড। ঠিক আছে দেবশ্রী, আমরা যখন সিসিউ স্পেসিফিক কিছু টপিকস পড়াশোনা করব, তখন তুমিও আমাদের হেল্প করো, ঠিক আছে, ডিসকাশনের মধ্যে ভীষণ অ্যাক্টিভলি। আচ্ছা, চলো এরপর আমরা যাচ্ছি আজকের টপিকে। আজকে হচ্ছে আমাদের টপিক অক্সিজেন ডেলিভারি সিস্টেম। অক্সিজেন ডেলিভারি সিস্টেম, সবাই দেখো পেশেন্ট, অক্সিজেন দেওয়া হয় পেশেন্টকে। অক্সিজেন আমরা দেখি বাড়ি বাড়ি মানে হোম হোম ওয়েদারেও অক্সিজেন ডেলিভার করা হয়, কিছু বাড়িতে রেখে যে পেশেন্টের ট্রিটমেন্ট করা যায় সেরকম। আবার হচ্ছে হসপিটালেও অক্সিজেন, তো একদম হসপিটাল মানেই অক্সিজেন, অক্সিজেন মানেই হসপিটাল, এটা তো ভীষণ নর্মাল একটা ব্যাপার। তাও আমরা কিছু সব জানা ব্যাপারগুলো আমরা কিছু একটু ঝালিয়ে নিই, চলো। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন। হুম, হ্যাঁ, তাহলে administration of oxygen at higher level than are normally found in atmosphere to meet patient's need। মানে বাতাসে যে পরিমাণ অক্সিজেনটা পাওয়া যায়, যেরকম কত পাওয়া যায় ধরো 21%, মানে নর্মাল এয়ারে, আমাদের যে এনভায়রনমেন্টাল এয়ারে 21% অক্সিজেন প্রেজেন্ট আছে, কিন্তু যে পেশেন্টের হায়ার লেভেলের নিড হচ্ছে যখন, তখন আমরা ডেলিভারি করছি অক্সিজেন। আচ্ছা, তো পারপাস,
অক্সিজেন ডেলিভারি করার কি পারপাসটা কি না রিলিভ ডিসনিয়া। ডিসনিয়া মানে জানো সবাই, ডিসনিয়া মানে ডিফিকাল্টি ইন ব্রিদিং। এগুলো আচ্ছা লিখে দিচ্ছি, ডিফিকাল্টি ইন ব্রিদিং, ডিসনিয়া রিলিভ করার জন্য। তারপর হচ্ছে প্রিভেন্ট হাইপক্সিয়া। হাইপক্সিয়া সবাই জানো যে ডিক্রিজ অক্সিজেন ইন টিস্যু। আর হাইপক্সেমিয়া, হাইপক্সেমিয়া মানে আচ্ছা দেখি কেউ কিছু লিখছে কিনা। যাবো ব্লুতে যাও, চলো। আচ্ছা, টু প্রিভেন্ট হাইপক্সেমিয়া, হাইপক্সেমিয়া দেখলে তোমরা বললে ডিক্রিজ অক্সিজেন ইন ব্লাড। তাহলে ডিক্রিজ অক্সিজেন ইন টিস্যু হচ্ছে হাইপক্সিয়া, আর এটা হচ্ছে ব্লাড। তার মানে আমরা অক্সিজেন কখন দিচ্ছি, ডিসনিয়া মানে ডিফিকাল্ট ব্রিদিং হলে, টিস্যুতে অক্সিজেন কমে গেলে, ব্লাড অক্সিজেন কমে গেলে এই সিচুয়েশন গুলোতে। আচ্ছা, এবার আসছি আমরা ইন্ডিকেশনস। ইন্ডিকেশনস কিরকম, যেমন রেসপিরেটরি ডিস্ট্রেস, এটা তো ফার্স্ট ইন্ডিকেশন হবে, পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে, মানে আমরা দেখে কি বুঝতে পারছি একটা পেশেন্টকে দেখে। ঠিক আছে, তো রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে একটা পেশেন্টকে যখন আমরা দেখছি, তখন একটা ইন জেনারেল আমাদের ফার্স্ট মানে প্রায়োরিটি ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে যে অক্সিজেন, পেশেন্টকে অক্সিজেন দেওয়া। আচ্ছা, এরপর হচ্ছে সায়ানোসিস। সায়ানোসিস মানে জানো সবাই ব্লুইস ডিসকালারেশন। আচ্ছা, ব্লুইস ডিসকালারেশন। এবার আমরা সাইনোসিসটা কখন দেখি, ধরো কিছু ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন আমরা সাইনোসিস দেখি কিছু কিছু ক্ষেত্রে, যেমন প্রিম্যাচিওর বেবির ক্ষেত্রে কখনো আমরা দেখি সাইনোসিস হচ্ছে, মানে ব্লুইস ডিসকালারেশন। সাইনোসিস আবার ডিফারেন্স আছে, এটা তোমরা অন্যান্য টপিকেও হয়তো কভার হবে। সাইনোসিস যেমন ধরো আমরা বলি সেন্ট্রাল সাইনোসিস, পেরিফেরাল সাইনোসিস। সেন্ট্রাল মানে কি, মানে আমাদের বডির যে সেন্ট্রাল পোর্শন, ঠিক আছে, আমাদের নাক, আমাদের লিপ, ঠিক আছে, এই সেন্ট্রাল পোর্শন গুলোতে সাইনোসিস হচ্ছে। আবার হচ্ছে পেরিফেরাল সাইনোসিস মানে আমাদের লিম্বস গুলোতে, হাত পাই, যে এই ব্যাপারগুলো যখন আমরা দেখি পেরিফেরাল। যাই হোক, সাইনোসিস মানে ব্লুইস এই ব্যাপারটা যখন হচ্ছে, তখন হচ্ছে আমরা অক্সিজেন দেবো। তাছাড়া ইন হাই অল্টিটিউড, যেমন হাই অল্টিটিউড মানে উচ্চতা, পাহাড়ে গেলে সিলিন্ডার বয়ে নিয়ে যায় লোকজন, তো মানে কি সেখানে ব্রিদিং ডিফিকাল্টিটা হচ্ছে, মানে যে স্ট্রেসটা হচ্ছে বডিতে, সেই স্ট্রেস অনুযায়ী বডির যে অক্সিজেন নিডটা, সেটা নর্মাল এয়ারে, যেহেতু অক্সিজেন আমাদের জানি অল্টিটিউডের সঙ্গে হাই মানে উচ্চতার সঙ্গে কমতে থাকে হায়ার অল্টিটিউডের সঙ্গে, তো সেই ক্ষেত্রে বডি ওটার কম্পেনসেট করতে পারে না, তখন আমরা বাইরে থেকে সাপোর্ট লাগে, হাঁপিয়ে যায় লোকজন। আচ্ছা, তারপর সিভিয়ার ট্রমা, এটা ছাড়া হচ্ছে শক, মানে শকের ক্ষেত্রে বিভিন্ন শকও তোমরা পড়বে ডিটেলে, তো সেই সব বিভিন্ন টাইপের শক আছে, তো ইন জেনারেল শক ম্যানেজমেন্টে অক্সিজেন সাপোর্ট লাগে। কেন কি আমরা জানি যে আমাদের ব্রেন উইথাউট অক্সিজেন, বা আমাদের হার্ট উইথাউট অক্সিজেন, বা আমাদের যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলো সবই উইথাউট অক্সিজেনে সবগুলোরই টিস্যু হাইপক্সিমিয়া হয়, এবং একটা সময় সেটা ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেন সাপোর্টটা প্রিলিমিনারি হিসেবে ম্যান্ডেটরি। আচ্ছা, এছাড়া হচ্ছে অ্যাকিউট এমআই। অ্যাকিউট এমআই মায়োকার্ডিয়াল ইনফাকশন। এবার যেটা বলছিলাম তখন আলোচনা করছিলাম সিপিআর, মানে একটা সময় মানুষের হার্ট অ্যাটাক হয়েছে। এমআই তোমরা নিশ্চয়ই পড়বে, মানে তোমরা বেড সার্চে পড়বে এমআই। তো এমআই প্রিলিমিনারি ম্যানেজমেন্টে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অক্সিজেন, কারণ অলরেডি এমআই, অ্যাকিউট এমআই একটা সময় আমরা যে শব্দটা বলি হার্ট অ্যাটাক, মানে অলরেডি হার্ট আমাদের পাম্প করতে পারছে না সেই মোমেন্টটাতে, তো অক্সিজেন মানে অলরেডি ব্লাড সাপ্লাই এর ডিফিকাল্টিস হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বাইরে থেকে অক্সিজেন সাপোর্ট দেবো অ্যাজ এ বেসিক ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে অ্যানিমিয়া। এক সেকেন্ড আমি একটু দেখি কেউ কিছু লিখেছে। ঠিক আছে, চলো। তারপর হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়াতে কি কন্ডিশনে আমরা অক্সিজেন দেবো? দেখো, অ্যানিমিয়া মানে তো সবাই জানো যে লো হিমোগ্লোবিন লেভেল। আচ্ছা, হিমোগ্লোবিন আমাদের রক্তে আরবিসির মধ্যে থাকে। এবার
আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনটা ডিক্রিজ হয়ে যায়। এবার যেহেতু ডিক্রিজ হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন কি করে, অক্সিজেন মানে বহন করে। তো যেহেতু হিমোগ্লোবিন ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাই জন্য ব্লাডে অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা মোমেন্টে গিয়ে, মানে এটা অবশ্যই একটা অ্যানিমিক পেশেন্ট, একটা অ্যাকিউট মানে যার সবে অ্যানিমিয়া হয়েছে সেরকম পেশেন্ট না, একটা ক্রনিক অ্যানিমিক পেশেন্টের একটা সময় গিয়ে স্পেশালি কিছু মানে অ্যাক্সিলারেশন ইন ওয়ার্ক যেটা আমরা বলি, সেই ওয়ার্ক বার্ডেনের পরে তার অক্সিজেন সাপোর্টের দরকার হতে পারে, কারণ অলরেডি তার ব্লাডে হিমোগ্লোবিন কম, তো অক্সিজেন কম যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্ট্রা এন্ড পোস্ট অপারেটিভ ফেজেস। এটা তো আমরা বুঝতে পারছি, মানে ডিউরিং ইন্ট্রা পোস্ট অপারেটিভ ফেজ মানে ডিউরিং ওটি, আর হচ্ছে পোস্ট অপ মানে ওটির পর। ডিউরিং ওটিতে আমরা জানি পেশেন্টের অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। লোকাল অ্যানাস্থেশিয়াতে তো প্রয়োজন হয় না, কিন্তু যখন স্পাইনালেও প্রয়োজন হয় না অনেক সময়, মানে বেশিরভাগ সময়টাই হয় না। কিন্তু যখন পেশেন্ট আন্ডার জিএ থাকে, জেনারেল অ্যানাস্থেশিয়া যখন পেশেন্ট থাকে, তখন আমাদের অক্সিজেন লাগে, অক্সিজেন সাপোর্ট লাগে, এবং ইনক্লুডিং পোস্ট অপারেটিভ ফেজেসে, মানে ওই অ্যানাস্থেশিয়ার এফেক্ট থেকে যখন পেশেন্ট এক্সট্রিবেট হওয়ার পরে যে মোমেন্ট, সেইখানে পেশেন্টের পোস্ট অপারেটিভলি অক্সিজেন সাপোর্ট লাগে। তাহলে এই 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 কিছু কন্ডিশনসে আমরা কি করি, অক্সিজেন ইউজ করি। আচ্ছা, তারপর হচ্ছে যে সোর্সেস। সোর্সেস তো সবাই জানো, দেখেছো অলরেডি, অক্সিজেন সিলিন্ডার, আর হচ্ছে যেটা পাইপলাইন। পাইপলাইন মানে যেটা হচ্ছে হসপিটালে যেটা ওয়াল মাউন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে সাপ্লাই, প্লাস হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর। অক্সিজেন কনসেন্ট্রেটরটা আমরা যখন লাস্ট কোভিড প্যান্ডেমিক গেল, সেই সময়টাতে আমরা দেখেছি এই অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, এইগুলো তো আমরা মানে অনেককে দেখেছি বাড়িতে ইউজ করতে, মানে উইথাউট অক্সিজেন সেট, মানে উইথাউট হসপিটাল সেট আপও। তো এই নর্মালি এগুলো অক্সিজেন সোর্সেস। আরেকটা হয় যেটা লিকুইড অক্সিজেন, তো সেইটা মানে অত প্রবাবলি আমরা চোখের সামনে সেভাবে ইউজ দেখি না, কিন্তু আরো একটা আছে যেটা হচ্ছে লিকুইড অক্সিজেন। আচ্ছা, এরপর হচ্ছে যে প্রিকশনস। প্রিকশনস এর মধ্যে কি আছে, যেমন যখন আমরা অক্সিজেন পেশেন্ট নিচ্ছে, বা যে কোনো এরিয়া যেখানে অক্সিজেন সাপ্লাইটা আছে, সেখানে আমরা কি কি প্রিকশন নিতে পারি। যেমন ধরো, ফার্স্ট হচ্ছে অ্যাভয়েড ওপেন ফ্লেমস। ঠিক আছে, তো ওপেন ফ্লেমস মানে কেন কি না, অক্সিজেনটা হচ্ছে মানে কারণটা হচ্ছে অক্সিজেন হচ্ছে ফ্লেমেবল, ঠিক আছে। তো অক্সিজেন যেহেতু ফ্লেমেবল, সেজন্য আমরা ওপেন ফ্লেম ওই এরিয়াতে অ্যাভয়েড করব। তারপর হচ্ছে নো স্মোকিং, মানে একই ব্যাপার, যে স্মোকিংটা তো ফ্লেমটাকে ইনডিউস করবে, তো নো স্মোকিং। তারপর হচ্ছে সেফটি ফ্রম ইলেকট্রিক্যাল গ্যাজেটস। হসপিটাল সেটিংসে হোক বা হোম সেটিংসে হোক, আমরা যেখানে অক্সিজেন ইউজ করছি সেখানে ইলেকট্রিক্যাল গ্যাজেটস মানে ইলেকট্রিক্যাল ফায়ার, এই সমস্ত তো হতেই থাকে। সেই জন্য যেহেতু অক্সিজেন ফ্লেমেবল, তাই জন্য আমরা চেক করে রাখবো যে গ্যাজেটস গুলো ওয়ার্কিং কিনা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সিনথেটিক ফেব্রিক্স। সিনথেটিক ফেব্রিক্স মানে অলরেডি, মানে সিনথেটিক ফেব্রিক্সটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। মানে যেহেতু অক্সিজেন ফ্লেমেবল, সিনথেটিক ফেব্রিক্স তো ইজিলি ফ্লেমেবল, সেই জন্য ওটা অ্যাভয়েড করা। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাভয়েড ফ্লেমেবল অয়েলস। ফ্লেমেবল অয়েলস অ্যাভয়েড করা একই ব্যাপার, যে অক্সিজেন যেহেতু আগুন ধরে যাওয়ার একটা ভীষণ বেশি টেন্ডেন্সি থাকে। আচ্ছা, তারপর হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ প্রেসক্রাইবড। আমরা প্রিকশনস পড়ছি, প্রিকশনের মধ্যেই কিন্তু এটা পড়ে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ প্রেসক্রাইবড। মানে অক্সিজেন কিন্তু মানে এটা বলা হয় যে অক্সিজেন কে আমাদের কিন্তু অ্যাজ আ ড্রাগ ইউজ করা উচিত। কতটা, কোন পেশেন্টের পার্টিকুলার কোন কন্ডিশনে কতখানি অক্সিজেন লাগবে, এবং পার্টিকুলারলি কোন অক্সিজেন ডিভাইসে পেশেন্টের অক্সিজেনটা দরকার, সেইটা অ্যাজ প্রেসক্রাইব ইউজ করা দরকার আছে। যে পেশেন্টের একটা অক্সিজেন ক্যানুলাতে অক্সিজেন দিলেই সেটা এনাফ, সেই পেশেন্টকে আমরা অক্সিজেন মাস্ক দিয়ে বেশি অক্সিজেন দেব না। তো ওটাই আর কি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ প্রেসক্রাইবড। আচ্ছা, তারপর হ্যাজার্ডস আছে কিছু অক্সিজেনের, অক্সিজেন ডেলিভারির হ্যাজার্ডস। যেমন ধরো, ফার্স্ট হচ্ছে ড্রাইনেস অফ মিউকোসা। এটা সবসময় খেয়াল রাখতে হয়। আমরা হসপিটাল সেটিং এ ইউজ করি হিউমিডিফাইড অক্সিজেন, ঠিক আছে। যদিও এইটা নিয়ে কনফ্লিক্ট আছে, ইন দ্য সেন্স যে অনেকে বলে হিউমিডিফাইড অক্সিজেন্সে ব্যাকটেরিয়া গ্রোথ করে, তো হিউমিডিফাইড অক্সিজেন ইউজ করা উচিত না। আবার স্পেসিফিক্যালি আমরা হসপিটালে দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি হিউমিডিফাইড অক্সিজেন ইউজ করতে। হিউমিডিফাইড অক্সিজেন আমরা কিভাবে ইউজ করি, এই যে অক্সিজেনের যে আচ্ছা এক সেকেন্ড, যারা তো কাজ করেছো তারা দেখেছো,
হসপিটাল সেটিংসে। আর যারা কাজ করনি এখনো স্টুডেন্ট, তারা গেছো সবাই, প্র্যাকটিসে তো গেছো অবশ্যই, সবাই দেখেছো, তাও আমি একটা ছবি নিয়ে আসি এখানে। আচ্ছা, অক্সিজেন, না, পাইপলাইন। মানে এই যে তোমরা দেখেছো, যেমন ধরো ওয়াল মাউন্টে যেটা থাকে, হুম, এই যে এই ছবি। হুম, আচ্ছা, এই যে এটা যদি আমরা দেখি, এইখানে এই যে দেখো লেখা আছে হিউমিডিফায়ার, ঠিক আছে? এই যে এর মধ্যে হিউমিডিফায়ার অলরেডি লেখা আছে। তো এটা আমাদের কি হয়, দেওয়ালে লাগানো থাকে। এটা কি হয়, এটা আমাদের হচ্ছে যে যেটা দিয়ে আমরা যেটা দিয়ে আমরা অক্সিজেনটা সেট করি, এখানে কত লিটার, 1, 2, 3, 4 এইভাবে থাকতে থাকে, 0 থেকে 4, 5 চলে। তো হচ্ছে আমরা এটা ঘুরিয়ে আমরা ডিসাইড করি কত অক্সিজেন পেশেন্ট পাবে। আর এর মধ্যে কি হয়, আমরা ডিস্টিল ওয়াটার দিই, ঠিক আছে? এর মধ্যে আমরা ডিস্টিল ওয়াটার দিই, ডিস্টিল ওয়াটার বা স্টেরাইল ওয়াটার, যেখানে যেরকম ব্যাপার থাকে। তো সেই জিনিসটা আমরা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে চলো, কোথায় ছিলাম আমরা? হুম, তারপর হচ্ছে ইজ হ্যাজার্ডস এর একটা তো হচ্ছে ইজিলি ফ্লেমেবল, সেই জন্য আমাদেরকে প্রিকশনস মেনটেন করতে হবে, যেগুলো আমরা এখানে অলরেডি আলোচনা করলাম। তারপর হচ্ছে দেখো অক্সিজেন টক্সিসিটি। হ্যাঁ, মানে অক্সিজেন একটা পেশেন্টকে যেমন বাঁচাতে পারে, সেরকম অক্সিজেন টক্সিসিটিও হতে পারে। কোনো কিছুরই বেশি ভালো নয়, সেরকম অক্সিজেনও বেশি ভালো না। তো ফার্স্ট হচ্ছে যে দা পল বার্ট এফেক্ট। অনেকে জানো জিনিসটা, যারা জানো না তারা শুনে নাও। পল বার্ট এফেক্ট মানে কি হচ্ছে, অক্সিজেনের টক্সিসিটির এফেক্ট, মানে যখন ইনক্রিজ হাইপার অক্সিজেনেশন হয়, ইনক্রিজ অক্সিজেন toxicity effect in CNS, ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন অক্সিজেন টক্সিসিটির এফেক্টটা পড়ছে, সেটা হচ্ছে যে বলে পল পল ওয়াট এফেক্ট, ঠিক আছে? সেক্ষেত্রে কি হয়, পেশেন্টকে আমরা দেখে কিভাবে বুঝবো পেশেন্টকে দেখে আমরা যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অক্সিজেন টক্সিসিটি হয়েছে? তখন পেশেন্টের কি হবে, নজিয়া, ভমিটিং, ঠিক আছে? পেশেন্টের ইভেন একটা সময় এরকম হয় যে একটা পেশেন্ট যখন ক্রনিক, মানে 12 ঘন্টার বেশি আম, একদম হাই ফ্লো অক্সিজেনে আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউয়াস পেশেন্টের যে রেসপন্স, সেটা আমাদেরকে চেক করতে লাগে, ঠিক আছে? যে পেশেন্টটা ঠিক মতো রেসপন্স করছে কিনা। যখনই পেশেন্ট স্পেসিফিক্যালি যখন ধরো ভেন্টিলেটরে থাকে পেশেন্ট, ভেন্টিলেটরে আমরা ওই যে ও বলছিল ও শিশুতে আইসিইউতে কাজ করেছে, তো ওখানে ভেন্টিলেটরে আমরা FiO2 সেট করি। তো ওইখানের FiO2 হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে লরেন্স স্মিথ এফেক্টে। এখানে কি হয়, পালমোনারি সিস্টেমে অক্সিজেন, হেভি অক্সিজেন ফ্লোর ফলে পেশেন্টের পালমোনারি সিস্টেমে কি এফেক্ট হয়, কিরকম এফেক্ট হয়, যেমন ধরো পেশেন্টের কাফ, মানে পেশেন্ট কাফ করছে। তারপর হচ্ছে ইভেন ডিসনিয়াও হতে পারে, ঠিক আছে? মানে আমরা পেশেন্টের ধরো ডিসনিয়াটাই আমরা রিলিফ করার জন্য অক্সিজেন দিলাম, এবং সেই ব্যাপারটাই এত বেশি হয়ে গেল যে পেশেন্টের আবার ডিসনিয়া হচ্ছে, ঠিক আছে? তো এই প্রবলেম গুলো হতে থাকে। তাছাড়া ধরো অ্যাটেলেকটেসিস মানে কি? অ্যাটেলেকটেসিস মানে অনেকে জানো, সেটা হচ্ছে যে কোলাপস কোলাপস অফ অ্যালভিওলাই কোলাপসের ফলে কি হয়, কোলাপস অফ পার্ট অফ লাং,
ঠিক আছে, সেটা কেন হচ্ছে? ধরো যখন আমরা হচ্ছে কি করি, এক্সট্রা অক্সিজেন দিতে থাকি, আমরা অতিরিক্ত অক্সিজেন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, অক্সিজেনের ব্লাডের সঙ্গে যে সরি অক্সিজেনের যে হ্যাঁ অক্সিজেনের যে ব্লাডের সঙ্গে আম, যে মিশে যাওয়ার যে ক্ষমতাটা, অ্যাটাচ হয়ে যাওয়ার যে পাওয়ারটা, সেটা হচ্ছে যে আমরা বলতে পারি নাইট্রোজেনের থেকে বেশি। ঠিক আছে, মানে আমরা কিরম ব্যাপারটা হয়, অ্যালভিওলাই এর মধ্যে কিছু ডেড স্পেস থাকে, ডেড স্পেস বলি আমরা, শুনে থাকবে অনেকে। তো যে ডেড স্পেসটা থাকে সেখানে নাইট্রোজেন প্রেজেন্ট থাকে, নাইট্রোজেন যে ক্যাপিলারি, ওখানে ক্যাপিলারি ব্লাড সাপ্লাই থাকে, তো ক্যাপিলারি ব্লাড সাপ্লাইয়ের সঙ্গে নাইট্রোজেন প্রেজেন্ট থেকে ওই ডেড স্পেসটাকে সবসময় প্রেজেন্ট রাখে অ্যালভিওলাইয়ের মধ্যে একটা পার্টিকুলার এরিয়া। তো যে জায়গাটাতে কি হয়, যখন আমরা ইনক্রিজ অক্সিজেন সাপ্লাই করি, মানে টক্সিসিটি হয়ে যাচ্ছে যখন, তো অক্সিজেন যেহেতু ব্লাডের মধ্যে নাইট্রোজেনের কম্পারেটিভলি নাইট্রোজেনের তুলনায় একটু বেশি ইজিলি মিক্স হয়ে যায়, তো সেক্ষেত্রে কি হয়, ওই ওই ডেড স্পেসটা আর থাকে না। যখন অক্সিজেন থাকছে তখন ওই ডেড স্পেসটা, অক্সিজেন টক্সিসিটি হয়ে যাচ্ছে, তখন ওই ডেড স্পেসটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, স্পেসটা না থাকলে অ্যালভিওলাইটা কি হচ্ছে, কোলাপস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা অক্সিজেন দিয়ে পেশেন্টের ভালো করতে গিয়ে ফাইনালি খারাপ করে ফেলছি। আচ্ছা, তারপর হচ্ছে অক্সিজেন ইনডিউসড অ্যাপনিয়া, মানে এই একই ব্যাপারটা হচ্ছে, যখন অ্যালভিওলাই কোলাপস হয়ে যাচ্ছে তখন পেশেন্ট ব্রিথ করতে পারছে না, নর্মাল লাং ক্যাপাসিটিটা চলে যাচ্ছে। নর্মাল লাং ক্যাপাসিটি যদি ডিক্রিজ হতে থাকে, আমরা যতই অক্সিজেন দিতে থাকি সেটা পেশেন্টের নিডকে ফুলফিল করবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যাপনিয়া হতে পারে। তারপর কি, রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়া। আচ্ছা, রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়াটাকে কি বলে, এটা তোমরা অনেকেই শুনেছো। এটা কি বলে, এটা হচ্ছে যে হ্যাঁ, এই দেখো, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। ঠিক আছে, রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়াটাকে আমরা কি বলতে পারি, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, অলসো কল্ড রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়া অ্যান্ড টেরি সিনড্রোম। এটাকে আমরা আচ্ছা এটাকে আমরা এটাও বলতে পারি, টেরি সিনড্রোম। তো কি হচ্ছে না, ইট ইজ আ ডিজিজ অফ আই এফেক্টিং prematurely born babies generally having received neonatal intensive care। যারা ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে যে প্রিম্যাচিওরলি বর্ন বেবি গুলো থাকে, ইন হুইচ অক্সিজেন থেরাপি ইজ ইউজড বিকজ অফ প্রিম্যাচিওর ডেভেলপমেন্ট অফ দেয়ার লাংস। তাহলে প্রিম্যাচিওরলি বর্ন বেবিদের প্রিম্যাচিওরলি ডেভেলপমেন্ট অফ লাংস থাকলে সেক্ষেত্রে পেশেন্টকে এনআইসিইউ তে রাখা হয়, যে নিউনাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তো সেক্ষেত্রে যখন ওই অক্সিজেন সাপ্লাইয়ের মধ্যে কন্টিনিউয়াস রাখা হয় বেবিকে, তখন বেবির এই রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটিটা হয়। এক্ষেত্রে কি যে এই দিকটা ছবিটাতে দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে কি নর্মাল, এই পোর্শনটা নর্মাল, আর এখানে দেখো ফাইব্রোপ্লেসিয়া ডেভেলপ করেছে। ঠিক আছে, এই রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আহ, এটা করছি। তো তাহলে এখন আমরা দেখলাম কি হ্যাজার্ডস এর মধ্যে কি কি থাকছে, কি কি হয়ে যেতে পারে, ড্রাইনেস অফ মিউকোজা, তারপর হচ্ছে যে এই অক্সিজেন টক্সিসিটির মধ্যে এই পলবার্ট এফেক্ট, লরেন্স স্মিথ এফেক্ট, এই দুটো, একটা সিএনএস এফেক্ট করে আর একটা কি পালমোনারি সিস্টেমকে এফেক্ট করে। তারপর অ্যাথলেকটিসিস হয়ে যেতে পারে, অ্যাপনিয়া হতে পারে একইভাবে, আর রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লেসিয়া। ঠিক আছে, তো এগুলো হচ্ছে হ্যাজার্ডস। এতক্ষণ পর্যন্ত আমরা আং বাং পড়লাম, যেগুলো আমরা অক্সিজেন ডেলিভারি সিস্টেমের মধ্যে যে অক্সিজেন দিচ্ছি একটা পেশেন্টকে, তখন আমরা কি কি খেয়াল রাখবো, কি কি জিনিস, পার্টিকুলার পয়েন্ট। আচ্ছা, এরপর যেটা আমরা আসছি সেটা হচ্ছে যে মেথডস অফ অক্সিজেন ডেলিভারি সিস্টেম, যেগুলো আমরা সবসময় দেখি যে বিভিন্ন পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হয়, তো সেগুলো কি কি। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে যে ন্যাজাল ক্যানুলা। ন্যাজাল ক্যানুলা বা ন্যাজাল প্রংস, যেটা আমরা সব থেকে, এই যে লেখা আছে মোস্ট কমন মেথড। ঠিক আছে, তো অক্সিজেন ডেলিভারি সিস্টেমের মোস্ট কমন মেথড হচ্ছে যে ন্যাজাল ক্যানুলা। এই যে দেখছো ছবিটা দেওয়া আছে নাজাল ক্যানুলা, এই যে এইখানে নেজাল প্রংস, এই যে দুটো দুটো নাজাল ক্যাভিটিতে দুটো প্রংস দেওয়া আছে, তারপরে দুদিকটা কানের পিছন দিয়ে এসে আমরা এই জায়গাটায় অ্যাটাচ করছি। এই অ্যাটাচারটা থাকছে এখানে। এইখানে দেখো অ্যাডাল্ট আর পিডিয়াট্রিক, ঠিক আছে, দু রকম সাইজে অ্যাভেলেবেল থাকে এই নাজাল ক্যানুলা। এটাকে আমরা নর্মাল নাজাল ক্যানুলা, এটাকে আমরা বলতে পারি লো ফ্লো নাজাল ক্যানুলা।
ঠিক আছে। লো ফ্লো ন্যাসাল ক্যানুলা আমরা বলছি কারণ এটা একদম কম। এই যে দেখো এই 1 থেকে 6 লিটার, 6 বলছে, ম্যাক্সিমামলি কোথাও কোথাও 5ও বলে, 1 থেকে 5 লিটার এর মধ্যে আমরা দিচ্ছি একটা প্রাইমারি। এটা একটা অক্সিজেন ডেলিভারি সিস্টেমের সব থেকে প্রাইমারি কমন যেটা আমরা দেখি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে একটা যে লিটার পার মিনিট, আর হচ্ছে এই যে কত লিটার পার মিনিট, আর অ্যাপ্রক্সিমেট FiO2। ঠিক আছে, মানে আমরা যদি ওই ওয়াল মাউন্টের যে ছবিটা দেখালাম, ওই এইখানে আমরা কত অক্সিজেন সেট করলে সেটা হচ্ছে যে আমাদেরকে কত ইন্সপায়ার্ড এয়ারে বাতাস যখন আমরা অক্সিজেনটা ইনহেল করছি তার মধ্যে আমাদেরকে কত পার্সেন্টেজ অক্সিজেন আমরা পাচ্ছি। ঠিক আছে, এই যে 1 লিটারে সেট করলে আমরা কি পাচ্ছি, অ্যাপ্রক্সিমেট FiO2 24%। FiO2 মানে কি, এই যে কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন ইন্সপায়ার্ড এয়ার। ঠিক আছে, মানে আমি যখন 1 লিটার ন্যাজাল ক্যানুলা পরানোর পরে ওয়াল মাউন্টে বা যদি সে সিলিন্ডার থেকে অক্সিজেন নেয়, যেখানেই হোক, আমরা যখন 1 লিটারে সেট করছি তখন ইন্সপায়ার্ড এয়ারের মধ্যে কত অক্সিজেন পাচ্ছি, আমরা 24% পাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো প্রত্যেকটাতে দেখো 4 4 করে বাড়তে থাকছে, 1 2 3, মানে 3 লিটার পার মিনিট, 4 লিটার পার মিনিট, 5 লিটার পার মিনিট। অ্যাকচুয়ালি এটা ইউনিটটাই হচ্ছে লিটার পার মিনিট। যারা নিজে হাতে এক্স্যাক্টলি ব্যাপারটা সেট করনি তারা ব্যাপারটা একবার খেয়াল করে দেখো। এই এই জায়গাটা আমরা ঘোরাতে থাকি এবং এইখানের বারগুলো বাড়তে থাকে পরপর। ঠিক আছে, তো সেই জায়গায় আমরা এই 1 2 3 লিটার পার মিনিটটাই এর ইউনিট। তো 5 6 7 8 9 10, এই পুরো 10 লিটার পর্যন্ত এখানে আছে ব্যাপারটা। তো সেক্ষেত্রে আমরা কত পাবো, ঠিক আছে, কত পার্সেন্টেজ অফ কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইন ইন্সপায়ার্ড এয়ার। তো আমরা যদি ধরো পেশেন্টকে 5 লিটারে সেট করছি ন্যাজাল ক্যানুলা লাগিয়ে, তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে 40% দিচ্ছি কনসেন্ট্রেশন, 40 কনসেন্ট্রেশন ইন্সপায়ার্ড এয়ারে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। এক সেকেন্ড। হ্যাঁ, এবার আসছি আমরা হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। এক সেকেন্ড। এবার আমরা যখন এরপর নেক্সটটা হচ্ছে যে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলাতে কি হয় দেখো লেখা আছে, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা HFNC is a heated and humidified system. Heated and humidified system that allows prescribed fraction of inspired oxygen, এই যে that allows prescribed fraction of inspired oxygen level to be delivered at very high flow rate. Let's now consider how HFNC can help our patient improve their respiratory disease. ঠিক আছে, তাহলে বেনিফিট গুলো কি না, প্রেসাইজ অক্সিজেন ডেলিভারি। আচ্ছা, আমি আগে ছবিটা দেখিয়ে নিই। এই যে দেখো, এইটা হচ্ছে যে HFNC সেট। ঠিক আছে, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। ঠিক আছে, ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা দেখো, এই যে ন্যাজাল ক্যানুলা, এই যে ন্যাজাল ক্যানুলা, এই জায়গাটা, এটা ন্যাজাল ক্যানুলা লাগানো আছে। এটা হচ্ছে যে হিটেড ব্রিদিং সার্কিট। ঠিক আছে, ব্রিদিং সার্কিটটা আসছে কোথা থেকে আসছে না, হচ্ছে এই দেখো অ্যাক্টিভ হিউমিডিফায়ার এন্ড হিটার, এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ হিউমিডিফায়ার এন্ড হিটার, এখান থেকে আসছে স্টেরাইল ওয়াটার সাপ্লাই আসছে। যেহেতু হিউমিডিফায়ার মানে কোথাও একটা হিউমিডিটি কানেক্ট থাকতে হবে, মানে এখানে স্টেরাইল ওয়াটার সাপ্লাই আছে। এটা হচ্ছে যে এয়ার অক্সিজেন ব্লেন্ডার, আর তো একই ফ্লো মিটার। এখানে আমরা সেট করতে পারবো যে কত FiO2 তে আমরা পেশেন্টকে অক্সিজেনটা দেব। তো এইটা হচ্ছে পুরো HFNC সার্কিট। ঠিক আছে, তো এটা কি করে, এটা হচ্ছে যে দেখো লেখা আছে কন্টিনিউয়াস হাই ফ্লো অক্সিজেন ওয়াশ আউট দা আপার এয়ার। আচ্ছা, কন্টিনিউয়াস হাই ফ্লো অক্সিজেন যাচ্ছে ন্যাজাল ক্যানুলা দিয়ে, এই যে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রপোজড ফ্লাশিং অফ ডেড স্পেস অ্যাট হায়ার ফ্লোজ।
যেহেতু হাই ফ্লোতে যাচ্ছে, তাহলে কি ডেড স্পেসটা আমি যেটা বলছিলাম তোমাদের অ্যালভিওলাইয়ের মধ্যে একটা স্পেস থাকে যেটা অ্যালভিওলাইকে মানে সবসময় প্রেজেন্ট থাকে। আমরা ইন্সপায়ার্ড এয়ার নিই বা আমরা নিঃশ্বাসটা ছাড়ি, আমরা যখন এক্সপায়ার্ড এয়ার হয় বা ইন্সপিরেশন বা এক্সপিরেশন যে কোনো যাই হতে থাক না কেন, ডেড স্পেসে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ এয়ার সবসময় প্রেজেন্ট থাকে। তো যখন আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলাতে পেশেন্টকে অক্সিজেন দিচ্ছি, তখন কি হচ্ছে, প্রপোজড ফ্লাশিং অফ ডেড স্পেস অ্যাট হায়ার ফ্লো, মানে ওই ডেড স্পেসের মধ্যে যদি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় তখন ওটাকে ফ্লাশ আউট করে দিচ্ছে অক্সিজেন। আচ্ছা, ওয়াশ আউট অফ নাজোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি, ঠিক আছে, যেহেতু নাজাল ক্যানুলাটা এখানে আছে এবং এইখান থেকে হচ্ছে ফ্লাশ আউট করছে, তারপর হচ্ছে নাজোফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি থেকে ফ্লাশ আউট করছে, ওয়াশ আউট ফ্লো এক্সাইটিং দ্য মাউথ, ঠিক আছে, মানে আমরা নিচ্ছি এবং মানে যখন ঢুকছে একদম অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ফ্লাশ আউট করে দিচ্ছি, আমরা মুখ থেকে এক্সপিরেশন করছি, ঠিক আছে, তো কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসছে ডেড স্পেসের মধ্যে, কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয়ে গিয়ে অক্সিজেন থাকছে ওখানে। আচ্ছা, তারপর হচ্ছে রিজার্ভার অফ অক্সিজেন ইন আপার এয়ারওয়ে, মানে ফ্যারিংসেও, যেটা হচ্ছে যে যেমন লাংস এর মধ্যে যেমন হচ্ছে তেমন ফ্যারিংসেও ব্যাপারটা হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ ব্যাপারটা ফ্যারিংস আমাদের যে, তোমরা নিশ্চয়ই রেসপিরেটরি সিস্টেম পড়বে, রেসপিরেটরি সিস্টেমে দেখবে এই আমাদের মানে ওভারঅল যেটা হতে থাকে নস্ট্রিল থেকে গিয়ে তারপর ফ্যারিংস, তারপর মানে সেটা আবার ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, এই সমস্ত হয়ে ব্যাপারটা ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাই হয়ে যাচ্ছে পুরো সিস্টেম ওয়াইজ ওটা অক্সিজেন দিয়ে ফ্লাশ আউট করতে করতে যাচ্ছে সিস্টেমটা। আচ্ছা, অ্যাভয়েড রিব্রিদিং অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দেয়ারফর ডিক্রিজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের এই হাই ফ্লো নাসাল ক্যানুলা। তারপর হচ্ছে এই একই জিনিসই লেখা আছে, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট আর ডেড স্পেস ওয়াশ আউট, ঠিক আছে। তো এটা হলো, এরপর হচ্ছে তাহলে আমরা কি পড়লাম, প্রথমে পড়লাম আমরা লো ফ্লো নাসাল ক্যানুলা, তারপর আমরা পড়ছি হাই ফ্লো নাসাল ক্যানুলা। আচ্ছা, এরপর হচ্ছে নাসাল ক্যাথিটার, ঠিক আছে, তো নাসাল ক্যাথিটারের একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে নাসাল ক্যাথিটার, ঠিক আছে, এটা হচ্ছে নাসাল ক্যাথিটার দেখো, যেমন ফ্লো রেট 1 to 4 লিটার পার মিনিট। নাসাল ক্যাথিটার আমরা খুব একটা ইউজে এখন দেখতে পাই না, তাও ব্যাপারটা যদি এক্সিস্ট করে সেহেতু একটু সম্বন্ধে জাস্ট জেনে রাখা। কনসেন্ট্রেশন এটা হচ্ছে 22 to 50% FiO2 দেয় পেশেন্টকে, ঠিক আছে। তারপর সাইজ, এগুলো বিভিন্ন সাইজে পাওয়া যায়, 8 ফ্রেঞ্চ, 10 ফ্রেঞ্চ, 12 ফ্রেঞ্চ এরকমের। এটা কি হয় না, নস্ট্রিল থেকে ওরোফ্যারিংস অব্দি এটা ইনসার্ট করা থাকে। এটাতে যেহেতু মানে এটা কেন আমি বললাম যে নট কমনলি ইউজড, সেই জন্য কেন কি না, কারণটা হচ্ছে মাস্ট বি রিপ্লেসড 8 আওয়ারলি, ঠিক আছে, সেজন্য এটা খুব একটা যে বিশাল ইউজ হয় এখনো এটা না, একদম আগে ইউজ হতো জাস্ট ফর ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নাসাল ক্যাথিটার হলো, এরপর হচ্ছে ফেস মাস্ক, ঠিক আছে। ফেস মাস্ক, সিম্পল ফেস মাস্ক, এটা সবাই দেখেছো, এটা খুব কমনলি ইউজড, ঠিক আছে। সিম্পল ফেস মাস্ক, এই যে এইখানে পেশেন্টের এটা তো স্ট্র্যাপ দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার এই এই পোর্শনটা ওই দেওয়ালের অক্সিজেন কানেক্টরের সঙ্গে হোক বা আমরা যদি সিলিন্ডার ইউজ করি সিলিন্ডারের সাথে হোক অ্যাটাচ করা থাকে এই পোর্শনটা। তারপর এটা তো টিউবিংস, আর এটা মাস্কের এখানে দেখো এই জায়গাটা দিয়ে আমরা এটা ফিক্স করি, এটা একটা মেটাল পোর্শন যেটা আমাদেরকে অ্যাজ পেশেন্টের নোজের শেপ ওয়াইজ পেশেন্টকে এই যে মাস্কটাকে ইমোবাইল এবং সেটেড রাখতে হেল্প করে। আর এই জায়গাটা দেখো পোর্স আছে, ঠিক আছে, অক্সিজেন আসছে, আমরা অক্সিজেনটা নিচ্ছি এবং আমরা যখন এক্সপিরেশন করছি, ব্রিথ আউট করছি, তখন এর মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তো ফ্লো রেট আমরা কিরকম দিতে পারি ফেস মাস্কে, 5 থেকে 10 লিটার পার মিনিট, ঠিক আছে। কনসেন্ট্রেশন কিরকম হবে ওতে, 40 to 60% FiO2 ফেস মাস্কে, সিম্পল ফেস মাস্ক। আচ্ছা, এইবার হচ্ছে পার্সিয়াল রিব্রিদিং মাস্ক।
ঠিক আছে, পার্সিয়াল রিব্রিদিং মাস্কে কি হয় না, একটা রিজার্ভার ব্যাগ থাকে, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এই যে রিজার্ভার ব্যাগ থাকে, যেটা দেখে আমরা বুঝবো। ঠিক আছে, তো আমি একেবারে কম্পেয়ার করেই ব্যাপারটা দুটো জিনিস বলছি, কারণ এই দুটো জিনিসের কম্পারিজনটা মনে থাকলে দুটো জিনিস মনে থাকবে, একটা হচ্ছে পার্সিয়াল রিব্রিদিং মাস্ক, একটা হচ্ছে নন রিব্রিদার মাস্ক। ঠিক আছে, দেখো দুটোই দেখতে অলমোস্ট, এই দেখো এটা এবং এটা, দুটোর মধ্যেই কিন্তু রিজার্ভার ব্যাগ আছে, দুটোর মধ্যে রিজার্ভার ব্যাগ আছে। নামটা পড়লেই, নামটা থেকেই আমরা এর ডিটেলসটা বুঝতে পারছি, যেটা হচ্ছে পার্সিয়াল রিব্রিদিং মাস্ক, একটা হচ্ছে নন রিব্রিদিং মাস্ক। মানে রিব্রিদিং, পার্সিয়ালি রিব্রিদিং হয়, আর এটা হচ্ছে একদম রিব্রিদিং হয় না, নন রিব্রিদার মাস্ক। আচ্ছা আমরা পড়ি এটাকে। আচ্ছা ফার্স্ট তো ফ্লোরেট, ফ্লোরেট এটাকে আমরা 6 থেকে 15 লিটার পার মিনিটে অক্সিজেন, এই মানে সিক্স, এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে, এই যে 6 থেকে 15 লিটার পার মিনিট, এখানে দেখো দেওয়া আছে 10 to 15 লিটার পার মিনিট, এই জিনিসটা কিন্তু যেটা আমরা ওয়ালে সেট করছি, ওই ওই পরিমাণটাকে বোঝাচ্ছে ফ্লোরেট যেটা। আচ্ছা আর কনসেন্ট্রেশন যেটা, মানে এটা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, এটা থিওরিটিক্যালি বা পেশেন্ট যেটা গেইন করছে, যেটা কনসেন্ট্রেশন মানে ওই যেটা আমরা FiO2 পড়ছিলাম, যেটা পেশেন্টের ইন্সপায়ার্ড এয়ারের মধ্যে যে অক্সিজেনের পরিমাণটা থাকছে। ঠিক আছে, তো আমরা ফ্লোরেট সেট করতে পারি এই পার্সিয়াল রিব্রিদিং মাস্কে 6 to 15, আর নন রিব্রিদারে আমরা সেট করি 10 to 15। ঠিক আছে, তো এখানে কনসেন্ট্রেশন দিচ্ছে 70 to 90%, আর এইখানে কনসেন্ট্রেশন দিচ্ছে 80 to 100%। এবার যেটা হচ্ছে এখানে একটা দেখো, পেশেন্ট রিব্রিথ 1/3 পার্ট অফ এক্সপায়ার্ড এয়ার ফ্রম দ্য রিজার্ভার ব্যাগ ইন নেক্সট ইনহেলেশন। মানে কি বোঝাচ্ছে? আচ্ছা এই আমরা যে অক্সিজেন নর্মাল ফেস মাস্ক পরলাম, নর্মাল ফেস মাস্ক আর এইখান থেকে এই একই ব্যাপার, ওয়াল মাউন্টে এটা কানেক্টেড হচ্ছে। আচ্ছা এই জায়গাটা ওয়াল মাউন্টে কানেক্টেড হচ্ছে, তারপর এটা তো টিউবিংস আসছে, এটা নন পেশেন্টের মুখে লাগানো হচ্ছে। বাকিটা ফেস ফেস যেটা ফেস মাস্কটা, এটা তো স্ট্র্যাপ দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে যে এটা রিজার্ভার ব্যাগ। তো এখানে এটা কি বলছে, এটার মানে কি, রিব্রিথ 1/3 পার্ট অফ এক্সপায়ার্ড এয়ার। ঠিক আছে, যেহেতু এইখান থেকে এই রিজার্ভার ব্যাগটা যেহেতু আছে, তো পেশেন্ট যখন ইনহেল করছে, এখান থেকে অক্সিজেনটা আসছে, এসে পেশেন্ট ইনহেল করছে। ঠিক আছে, এবার ইনহেল করছে যে এইখানটা, তো এই পোর্শনটা দিয়ে এটা কি হচ্ছে, অক্সিজেনটা এদিকেও আসছে। আবার কি হচ্ছে, পেশেন্ট যখন এক্সহেল করছে, তখন এই যে পোর্শনটা আছে, যেরকম নর্মাল ফেস মাস্কে ওই পোর্শনটা ছিল, এইখান দিয়ে এক্সেল কার্বন ডাইঅক্সাইড এয়ার এক্সপায়ার্ড এয়ারটা বেরিয়ে যাচ্ছিল, সেরকম এই পোর্শন দিয়েও এক্সপায়ার্ড এয়ারটা বেরোচ্ছে। প্লাস কি হচ্ছে, কিছুটা এক্সপায়ার্ড এয়ার এইদিকেও চলে আসছে, পেশেন্ট এখানে এক্সপায়ার করছে, কিছুটা এইদিকে চলে যাচ্ছে, আবার কিছুটা এখানেও আসছে। তাহলে এই রিজার্ভার ব্যাগটার মধ্যে কি আসছে, কিছুটা এক্সপায়ার্ড এয়ার তো আসছে, প্লাস শুরুতে যখন অক্সিজেন আসছিল পেশেন্টের কাছে যাচ্ছে, অক্সিজেনটাও কিন্তু এখানে আসছে। তাহলে অক্সিজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড, মানে আমি এটা বলতে চাইছি যে 1/3 পার্ট অফ পেশেন্ট রিব্রিথ, মানে পেশেন্ট এটাকে আবার ইনহেল করে, যখন অক্সিজেনটা আসছে ব্যাগেও আসছে, পেশেন্টের কাছেও যাচ্ছে, পেশেন্ট যখন নিঃশ্বাসটা ছাড়ছে, তখন কার্বন ডাইঅক্সাইডটা এক্সপায়ার্ড এয়ারটা বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার কিছুটা ব্যাগের মধ্যেও আসছে। তাহলে সেকেন্ড টাইম আবার যখন পেশেন্ট ইন্সপিরেশন নিচ্ছে, তখন এই মিক্স এয়ারটা পেশেন্ট আবার ইনহেল করছে, এই 1/3 পার্ট অফ এক্সপায়ার্ড এয়ারটা রিজার্ভার ব্যাগ থেকে নেক্সট ইনহেলেশনে পেশেন্টটা আবার ইন্সপায়ার করছে। এটা হচ্ছে পার্সিয়াল রিব্রিদিং, মানে কিছুটা রিব্রিথ করছে। তারপর হচ্ছে নন রিব্রিদার, এখানে ডিফারেন্সটা কোথায় হচ্ছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি ওয়াল কানেক্টর, এখান থেকে অক্সিজেন আসছে, একই ব্যাপার। এবার প্রবলেম মানে স্পেসিফিকেশনটা হচ্ছে ভাল। ঠিক আছে, এইখানে কি থাকে না, এখানে থাকে হচ্ছে যে একটা ওয়ান ওয়ে ভাল। ঠিক আছে, এখানে থাকে একটা ওয়ান ওয়ে ভাল, যেটা কি করে, আমরা অক্সিজেনটা আসছে, তো অক্সিজেনটা এসে পেশেন্ট অক্সিজেন নিচ্ছে, এবং এখানে কি হচ্ছে, বাকি অক্সিজেনটা এখানে আসছে, ডিরেক্ট এই জায়গা থেকে এইদিকে আসছে। এখানে আমি একটু রেড কালারটা ইউজ করি। হুম, আচ্ছা, তো অক্সিজেন আসছে, পেশেন্ট অক্সিজেন নিচ্ছে এখানে, প্লাস হচ্ছে অক্সিজেনটা এই ভালভের থ্রু দিয়ে নিচেও আসছে। কিন্তু যখন পেশেন্ট নিঃশ্বাসটা ছাড়ছে, এক্সপায়ার্ড এয়ারটা কিন্তু শুধুমাত্র এই ন্যাজাল যে এক্সপিরেশনের যে পোর্সটা আছে, এই পোর্সটাই বাইরে বেরিয়ে যাচ্ছে, যেহেতু মানে ব্যাক করছে না।
এক্সপায়ার্ড এয়ারটা এখানে ব্যাক করছে না, তাহলে ডিফারেন্সটা এটাই, এক্সপায়ার্ড এয়ারটা কিন্তু এখানে ব্যাক করছিল, এখানে এক্সপায়ার্ড এয়ারটা কিন্তু ব্যাক করছে না, এখানে শুধুমাত্র অক্সিজেন, শুধুমাত্র ব্যাগের মধ্যে অনলি কনসেন্ট্রেটেড অক্সিজেন, সেই জন্যই আমরা বলতে পারি অলমোস্ট 95 to 100% FiO2 দিচ্ছে এই নন রিব্রিদার মাস্কটা। ঠিক আছে, এইটুকু, এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, যে ডিফারেন্সটা কিসের, নাই ওয়ান ওয়ে ভালভের, যেটা এটাকে নন রিব্রিদার বানায়, মানে আমি সেকেন্ড টাইম যখন রিব্রিথ করছি আর আমি কার্বন ডাই অক্সাইডটা ব্রিথ করছি না, কিন্তু এটাতে সেটা হচ্ছে। এবার এই ক্ষেত্রে একটা পার্টিকুলার আমি পয়েন্ট বলে রাখি, যেটা হচ্ছে যে যদি ধরো এই ক্ষেত্রে কোনোভাবে ধরো সিলিন্ডার থেকে পেশেন্ট অক্সিজেন নিচ্ছে, এই ক্ষেত্রে কোনোভাবে সিলিন্ডার শেষ হয়ে গেছে এবং সেটা কেউ খেয়াল করেনি, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট, যেহেতু এখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পুরো ব্যাপারটা মিক্স হচ্ছিল, মানে শুধুমাত্র এই জায়গাটা ছাড়াও, এইখানেও অক্সিজেন কিছুটা পেশেন্টের, মানে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন কিছুটা এয়ার পেশেন্ট আবার ইনহেল করছিল, এক্ষেত্রে কিন্তু পেশেন্ট কিছুটা সময় সাস্টেন করবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু যদি অক্সিজেন ফ্লোটা বন্ধ হয়ে যায়, পেশেন্ট যেহেতু এখান থেকে আর কিছু রিব্রিথ করছে না, সেহেতু একেবারে মানে ব্যাপারটা হচ্ছে যে ক্লোজ সিস্টেম হয়ে যায়, মানে এই জায়গা থেকে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় তাহলে পেশেন্টের মানে ওটা কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন। তাই জন্য স্পেসিফিক্যালি যখন আমরা নন রিব্রিদার মাস্ক ইউজ করি তখন এটা খেয়াল করা রাখা দরকার আছে সবসময়, যে আমাদের যেন অক্সিজেন সিস্টেম, অক্সিজেন সোর্স যেটা, সেটা যখন যেন সারাক্ষণ ফুলফিল থাকে। কেন, কারণটা আমি আরেকবার বলি, যেটা হচ্ছে পেশেন্ট এখানে অক্সিজেনটা যেহেতু এই একই জায়গা দিয়ে আসছে এবং এই সোর্সটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই সোর্সটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্ট আর ইনহেল করতে পারছে না, ওই শুধু মাস্কটুকুর মধ্যেই তার ব্রিদিংটা ওখানের মধ্যেই থেমে থাকছে। ঠিক আছে, তাহলে সেটা, এইটা বেশি অ্যালার্মিং কন্ডিশন। আচ্ছা, এরপরে টাইপটা হচ্ছে আমাদের ভেঞ্চুরি মাস্ক। আচ্ছা, এরপরেরটা আমাদের হচ্ছে ভেঞ্চুরি মাস্ক। ভেঞ্চুরি মাস্কটা কি, ভেঞ্চুরি মাস্কটাও অনেকে দেখে থাকবে, যদিও সব থেকে বেশি দেখা যায় আমাদের ন্যাজাল ক্যানুলা, তারপর হচ্ছে যে এই হাই ফ্লোটা কিছু কিছু জায়গায় দেখা যায় এইচডিউ সেটআপে, তারপর হচ্ছে সিম্পল ফেস মাস্ক, আর হচ্ছে পার্সিয়াল রিব্রিদিংও দেখা যায় এবং নন রিব্রিদারটাও দেখা যায়। এরপর হচ্ছে ভেঞ্চুরি মাস্ক। ভেঞ্চুরি মাস্কের স্পেসিফিসিটিটা কি? ঠিক আছে, একটু জল খাই। হ্যাঁ, ভেঞ্চুরি মাস্কটা দেখো যেটা লেখা আছে, আচ্ছা ভেঞ্চুরি মাস্কটা কি না, এটা হচ্ছে ফ্লো রেট কত দিচ্ছে, 4 to 15 লিটার পার মিনিট, মানে এত আমরা নিতে হচ্ছে ফ্লো রেটটা। কনসেন্ট্রেশন দিচ্ছে এর মধ্যে 24 to 55%। আর কি না, ইট ডেলিভার্স প্রিসাইজ এক্সাক্ট ডিজায়ার্ড সিলেক্টেড কনসেন্ট্রেশন অফ অক্সিজেন। ঠিক আছে, এর স্পেসিফিক্যালি কিসের জন্য আমরা সিওপিডি তে ইউজ করতে দেখি। সিওপিডি জানো সবাই? আচ্ছা, তো ভেঞ্চুরি মাস্কটা কিরকম, এখানে দেখো কালার কোডিং এ কয়েকটা পার্টিকুলার, এটা ইম্পর্টেন্ট, এইটা এক্সামে আসে কিরকম, না দেখো 2 লিটার পার মিনিট। ঠিক আছে, 2 লিটার, এটা ইউজ করি আমি এখানে, আমি যদি অক্সিজেনের সোর্সটা 2 লিটার পার মিনিটে সেট করি, 2 লিটার পার মিনিটে, তাহলে সেটা FiO2 কত দেবে, 24%। ঠিক আছে, তারপর আমি যদি এটা সেট করি 4 এ, সেটা FiO2 দেবে 28%। আচ্ছা, তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কালারটা আছে, এই কালার কোডিংটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই যে ভেঞ্চুরি মাস্কের যে পোর্শনটা, এইটাতেই কালারটা থাকে এবং এই কালার ওয়াইজই এই ব্যাপারটা অলরেডি সেটেড থাকে, যে আমি 2 লিটার পার মিনিটে এটা 24%ই দেবে এই এই ভেঞ্চুরি মাস্কটা। তো পেশেন্টের এই জন্যই এখানে বলেছে যে প্রিসাইজ এক্সাক্ট ডিজায়ার্ড সিলেক্টেড কনসেন্ট্রেশন অফ অক্সিজেন, আমরা যে পেশেন্টের যেরকম দরকার, ডিরেকশন যেরকম, সেই অনুযায়ী আমরা মাস্কটা ইউজ করব। মনে রাখবে এই জিনিসটা, যে ব্লু কালার কোডটা কিন্তু 2 লিটার পার মিনিট। ঠিক আছে, তারপরে কিন্তু হোয়াইট, তাহলে ব্লু, হোয়াইট, তারপর এটা অরেঞ্জ, তারপর ইয়েলো, রেড আর গ্রিন। ঠিক আছে, তো এই যে 2, 4, 6, 8, 10, 15 কত লিটার পার মিনিটে অক্সিজেন এটা বাড়তে থাকছে, এবং তারপরে হচ্ছে কি না 24%, এটা হচ্ছে আমাদের দিচ্ছে FiO2 28%, এটা দিচ্ছে FiO2 31%, এটা দিচ্ছে 35%, 40%, 60%। ঠিক আছে, তাহলে আমাদের এটাই খেয়াল রাখতে হবে যে 2, 4, 6, 8, 10 আর 15, সেক্ষেত্রে আমাদের হচ্ছে 24, 28, 31,
35, 40 এবং 60%। ঠিক আছে, এই জিনিসটা অনেক সময় এক্সামসে আছে, এটা আমাদের মনে রাখতে হবে, মানে উইথ কালার কোডিং। ঠিক আছে, এটা ব্লু, হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, রেড আর গ্রিন। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের, এই কালার কোডিং ওয়াইজ কালার, আর হচ্ছে যে অক্সিজেন লিটার পার মিনিট, আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন ওয়াইজ আমাদের কোন কালারের ভেঞ্চুরি মাস্ক আমাদের কত লিটার অক্সিজেনে কত পার্সেন্টেজ FiO2 প্রোভাইড করছে। ঠিক আছে, আচ্ছা ভেঞ্চুরি মাস্কটা কাজ করে কি করে এটা আমরা জাস্ট ফরেন ইনফরমেশন জেনে নিই। ভেঞ্চুরি মাস্কটা কাজ করে হচ্ছে এই যে পোর্শনটা থাকে, এই যে পোর্শনটা থাকে, এখান থেকে তো আমরা অক্সিজেন যাচ্ছে বুঝতেই পারছি, এই যে টিউবিংস, এই যে গ্রিন যেটা এটা টিউবিংস, এখান থেকে অক্সিজেন যাচ্ছে এবং অক্সিজেনটা সোজা কিভাবে যাচ্ছে। এবার যেহেতু এটা হাই ফ্লো দিয়ে যাচ্ছে অক্সিজেনটা ভেঞ্চুরি মাস্কে, এবার এই ফ্লো সাইডে এইখান থেকে রুম এয়ারটা, ঠিক আছে, এই পোর্শনে পোর্স থাকে, এই পোর্স থেকে পার্সেন্টেজ অফ কিছু রুম এয়ারটা ডাইলিউটেড হয় উইথ অক্সিজেন। ঠিক আছে, ভেঞ্চুরি মাস্কের এইটাই ওয়ার্ক অফ এরিয়া, যেটা হচ্ছে রুম এয়ার প্লাস অক্সিজেন, মেন সোর্স অফ মেন অক্সিজেন প্লাস রুম এয়ার, দুটো একসাথে আমরা পেশেন্টকে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ভেঞ্চুরি মাস্ক। এখানে মনে রাখার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কালার কোডিং ওয়াইজ কত লিটার অক্সিজেনে কত পার্সেন্ট FiO2 আমরা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝতে পারছো? অনেক কিছু লিখেছে অনেক। অক্সিজেন টক্সিসিটি লিডস টু অ্যালকালোসিস। হ্যাঁ, অক্সিজেন টক্সিসিটি লিডস টু অ্যালকালোসিস। অক্সিজেন টক্সিসিটিতে কি হচ্ছে, আমাদের ইয়ের মধ্যে আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেনটা যখন বেশি হয়ে যাচ্ছে তখন অক্সিজেন টক্সিসিটি, এবার এই লিডস টু অ্যালকালোসিস, এটা ডিপেন্ড করছে তুমি এবিজি করছো। ঠিক আছে, একটা পেশেন্টের অক্সিজেন টক্সিসিটি হচ্ছে তুমি এবিজি করছো, এবার সেক্ষেত্রে তোমাকে তুমি এবিজিতে কি দেখছো, আমরা পিএইচ ভ্যালু জানি, অ্যালকালোসিস, অ্যাসিডোসিস সেটা কিভাবে হয়, আমরা যখন দেখছি যে কত থাকছে এবিজি ভ্যালু, এবং সেখানে আমরা দেখছি PaO2, PaCO2, এরকম অনেক অনেক ভ্যালুস গুলো থাকে, যেটা আমরা একসঙ্গে, যে ডেটাগুলো আমরা একসঙ্গে রিড করে আমরা ব্যাপারটা ডিসাইড করতে পারবো যে সেটা অ্যালকালোসিস বা অ্যাসিডোসিস। আমরা অ্যাসিডোসিস অ্যালকালোসিস এটা আমরা এবিজি পোর্শনে আরো ডিটেলে আলোচনা করব। আচ্ছা, ব্যাক না করার কজ, অরুণাভ লিখেছে ব্যাক না করার কজ, এটা বোধহয় ও জিজ্ঞেস করছে ওই নন রিব্রিদার মাস্কটা প্রবাবলি। হ্যাঁ, নন রিব্রিদার মাস্কটাই মনে হয় ও জিজ্ঞেস করছে। এত কালার কখনো দেখিনি, অনলি গ্রিনটাই দেখেছি। হ্যাঁ, এত কালার দেখোনি, গ্রিনটা দেখেছো, কিন্তু এটা এক্সিস্ট করে, থিওরিটিক্যালি যা এক্সিস্ট করে সেটা সবসময় আমরা সব হসপিটালে সব জায়গায় দেখতে পাই না, কিন্তু ব্যাপারটা এক্সিস্ট করে। আচ্ছা, ব্যাক না করার কজ অরুণাভ লিখেছে, ব্যাক না করার কজ, যদি ওটা অরুণাভ আমি বলবো, অরুণাভ আরেকবার আমাকে একটু বলো ব্যাপারটা তুমি কি এক্স্যাক্টলি জানতে চাইছো, ইয়েটাই কিনা, তুমি হচ্ছে যে ওই নন রিপিটার মাস্কটাই জানতে চাইছো কিনা। যদি এটাই হয় তাহলে ব্যাক না করার কারণ এটাই যে এটা হচ্ছে ওয়ান ওয়ে ভালভ, এটা যেহেতু ওয়ান ওয়ে ভালভ সেহেতু অক্সিজেনটা এই ব্যাক করে না। ঠিক আছে, যেহেতু ওয়ান ওয়ে ভালভের কাজটাই এটা, যাতে কার্বন ডাইঅক্সাইডটা এদিকে আর না আসে, কার্বন ডাইঅক্সাইডটা একদিক দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, হুম, ভালভটা রিজন। আচ্ছা, ক্লাসে ফেরত যাই। হ্যাঁ, এরপর হচ্ছে যে এটা ছাড়া, আচ্ছা গ্রিনটা দেখেছো বলছো, তার মানে গ্রিনটাতে 15 লিটার পার মিনিটে 60% FiO2 দিচ্ছে গ্রিনটা। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে, এটা সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে মানে কালার কোডিং দিয়ে বা পার্সেন্টেজ দিয়ে বা লিটার পার মিনিট দিয়ে, বা অনেক সময় যে ইমেজ বেসড কিছু যদি থেকে থাকে সেক্ষেত্রে এগুলো আছে।
আচ্ছা, এগুলো ছাড়া, এগুলো ইম্পর্টেন্ট মেনলি যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম ওগুলো মেনলি সোর্স। এরপর এটা ছাড়া হচ্ছে যে টেন্ট টেন্ট থাকে অক্সিজেনের, যেরকম এই যে দেখেছি আমরা নিওনেটদের ক্ষেত্রে দেখবে অক্সিজেন হুড বলে এটাকে, ঠিক আছে। নিওনেটদের ক্ষেত্রে হয়, ইনফ্যান্টের ক্ষেত্রেও হয়, পিডিয়াট্রিকের ক্ষেত্রেও হয়। এইখানে একটু আরেকটু ডিটেল আছে, সেটা হচ্ছে যে আচ্ছা, ইনফ্যান্ট সাইজ, নিওনেট সাইজ, পিডিয়াট্রিক সাইজ, ঠিক আছে। তো নিওনেট সাইজ, আচ্ছা আগে বলো নিওনেট, ইনফ্যান্ট, পিডিয়াট্রিক এগুলোর যে আমাদের পার্টিকুলার এজ ডিফারেন্সটা হয়, এটা নিশ্চয়ই সবাই জানো। বলো নিওনেট কতদিনের থেকে কতদিনকে বলে নিওনেট, আর ইনফ্যান্ট কতদিন বলে? কেউ লিখছে? হ্যাঁ, হুম, নিওনেট 0 to 28 days, ঠিক আছে। হুম, শোভন লিখেছে, শুক্লা লিখেছে, দীপ আর দুর্বা। হ্যাঁ, তারপর 28 days থেকে 1 year পর্যন্ত হচ্ছে ইনফ্যান্ট। হুম, বিদিশাও লিখেছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বিভিন্ন সাইজের অক্সিজেন ইউজ হয়, যেরকম যেরকম হচ্ছে এইগুলো এত ডিটেলে অত ইম্পর্টেন্ট নয়, তাও জাস্ট ফর এন ইনফরমেশন জেনে রাখো। ইউনিট হচ্ছে টুইন ফ্লো ফ্রম sides prevent direct oxygen flow on baby and ensures efficient circulation, ঠিক আছে। টুইন ফ্লো ফ্রম সাইড পোর্টস প্রিভেন্ট ডিরেক্ট অক্সিজেনেশন, সাইড পোর্ট থেকে টুইন ফ্লো হয়, যে ক্ষেত্রে ডিরেক্ট অক্সিজেনটা মানে বেবির মুখে থাকে না, মানে যে ছবিটা যেমন দেখলে এই নিওনেটের মাথার উপরে ব্যাপারটা থাকে। তো যখন নিওনেট হয় তখন সাইড থেকে অক্সিজেন ডেলিভারিটা হয়, যাতে ডিরেক্টলি একদম নাকের উপরে অক্সিজেনটা না না আসে, ঠিক আছে। নিওনেটের ক্ষেত্রে সেরকম হয়। ইনফ্যান্টের ক্ষেত্রে অ্যাডজাস্টেবল অটোক্লেভেবল নেক ফ্ল্যাপ ফর অ্যাটেইনিং হাই অক্সিজেন কনসেন্ট্রেশন উইথ লেস অক্সিজেন ফ্লো। কনসেন্ট্রেশনটা যাতে বেশি থাকে, লেস ফ্লো থাকলেও কনসেন্ট্রেশন যাতে বেশি থাকে, তাই জন্য এই যে নেক ফ্ল্যাপটা এখানে অটোক্লেভেবল নেক ফ্ল্যাপ থাকে। অটোক্লেভেবল বলেছে তার মানে রিইউজ করা যাবে অটোক্লেভ করে করে। এই নেক ফ্ল্যাপটা অটোক্লেভেবল, যেটা হচ্ছে যে কি করবে না, হাই ফ্লো অক্সিজেন উইথ মানে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন উইথ লেস অক্সিজেন ফ্লো, কনসেন্ট্রেশনটা বাড়াবে কনসেন্ট্রেশনটা, কিন্তু অক্সিজেন ফ্লোটাকেও কন্ট্রোল করবে। তারপর হচ্ছে পিডিয়াট্রিক সাইজে কি না, হিউমিডিফিকেশন ফ্যাসিলিটি, ঠিক আছে। পিডিয়াট্রিক সাইজে হিউমিডিফিকেশন ফ্যাসিলিটিসও থাকে। এটা তিনটে জেনারেল টাইপস অক্সিজেন হুডের। তারপর হচ্ছে ফেস টেন্ট, ঠিক আছে। ফেস টেন্টটা অত বেশি দেখা যায় না, কিন্তু আমরা জাস্ট জেনে রাখি এখানে অক্সিজেন কিরম হয় না, আপ টু 15 লিটার/মিনিট হয়। আমরা ফ্লো রেট সেট করতে পারবো, ফ্লো রেট 15 লিটার/মিনিট, আর FiO2 থাকে আপ টু 50%। ফেস টেন্টটা কি জিনিস না, ইউজ টু প্রোভাইড কন্ট্রোল টু কনসেন্ট্রেশন অফ অক্সিজেন অ্যান্ড ইনক্রিজ ময়েশ্চার ফর পেশেন্ট who have facial burn or a broken nose or who are claustrophobic. ক্লস্ট্রোফোবিক মানে কি বলো? জানো অনেকে। হুম, ক্লস্ট্রোফোবিক মানে বলো? হুম, ক্লোজ স্পেস। ফোবিয়ার অনেক টাইপ আছে। ফোবিয়া যখন তোমরা পড়বে, হ্যাঁ, ক্লোজ স্পেস ফিয়ার। হুম হুম, ফিয়ার। সৌমিনী নিধি লিখেছে, শোভন লিখেছে, হ্যাঁ ঠিক আছে। তো হচ্ছে যে ফেস টেনটা মানে কি, আচ্ছা যখন মানে এই বুঝতেই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাপারটা পুরোপুরি এই এই যে এই পোর্শনটাকে খালি থাকছে, এই পুরো পোর্শনটা খালি থাকছে, এবং এটা ভীষণ একটা ব্রড স্পেস। তো সেক্ষেত্রে ব্রোকেন নোজ, বার্ন, যদি ফেসিয়াল বার্ন যদি থাকে, আর হচ্ছে যে হু আর ক্লস্ট্রোফোবিক, তাদের জন্য ইউজ হয় ট্রিটমেন্ট রেইজেস দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন ব্লাড, ডিক্রিজ লোড অন দ্য হার্ট অ্যান্ড ফেসিলিটেটস ব্রিদিং, ঠিক আছে। আচ্ছা, আর কি শেষের দিকেই আমরা অক্সিজেন টেন্ট ইউজ হয়। অক্সিজেন টেন্ট মেইনলি এটা কিসে আগে বেশি ইউজ হতো, আর এখন যদি আমরা ইউজ বলি, এটা হচ্ছে যে দেখো এখানে কিরকম হয়, এই অক্সিজেন ডেলিভারি সিস্টেম যেটা আছে সেটা থেকে এইগুলো সোর্সেস অক্সিজেন, এইগুলো অক্সিজেন সোর্সেস, যেটা কি পুরো টেন্টের মতো ব্যাপারটা রেখেছে, যে ক্ষেত্রে যখন পেশেন্টকে এইভাবে অক্সিজেন দেবেন, বার্ন পেশেন্ট ধরো, ঠিক আছে, বা স্পেসিফিক
কাইনেসিস এগুলো আগে বেশি ইউজ হতো। এগুলোতে কি হয়, বেশি অক্সিজেন টক্সিসিটির সম্ভাবনা থাকে, যেহেতু পুরো পেশেন্ট হাইলি এক্সপোজার, তো সেক্ষেত্রে তাই জন্য এটা ইউজ কমে গেছে, কিন্তু আমি জাস্ট ইমেজটা দিয়ে রাখলাম জাস্ট ফর ইনফরমেশন। আচ্ছা, আরেকটা কি না, ট্রান্সট্রাকিয়াল ক্যাথিটার। ঠিক আছে, অক্সিজেন ডেলিভারি সিস্টেমে টাইপস করছিলাম আমরা। এটা একটা ট্রান্সট্রাকিয়াল ক্যাথিটার, যেটা এই যে দেখতে পাচ্ছ নেক পোর্শনে ট্রান্সট্রাকিয়াল ক্যাথিটারটা ইনসার্ট করা আছে। এটা কি হচ্ছে না, এইখানে যে ভোকাল কর্ড আছে, এই ট্র্যাকটা দেখো, এই যে ট্রান্সট্রাকিয়াল ক্যাথিটারটা কানেক্টেড টু অক্সিজেন সোর্স, এই জায়গাটা অক্সিজেন সোর্স কানেক্টেড থাকে। তো এইখান থেকে এটা ইয়েতে পাংচার করে আমরা ট্রান্সট্রাকিয়া, মানে ডিরেক্ট আমরা এই যে দেখো ট্রাকিয়া, ইসোফেগাস হয়ে ট্রাকিয়া, আমরা ট্রাকিয়ার মধ্যে ডিরেক্ট অক্সিজেনটা সাপ্লাই করছি। ঠিক আছে, তো এটাকে আমরা ট্রান্সট্রাকিয়াল ক্যাথিটার। ব্যাস, আজকের পোর্শন এতটা পর্যন্ত। ঠিক আছে, টাইপস অফ অক্সিজেন ডেলিভারি সিস্টেম পড়লাম আমরা। মেনলি আমরা পড়লাম প্রথমে ন্যাজাল ক্যানুলা, তার মধ্যে হচ্ছে লো ফ্লো ন্যাজাল ক্যানুলা, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, আর পড়লাম হচ্ছে ন্যাজাল ক্যাথিটার। ঠিক আছে, তারপর আমরা পড়লাম ফেস মাস্ক। ফেস মাস্কের মধ্যে আমরা পড়লাম সিম্পল ফেস মাস্ক, পড়লাম পার্সিয়াল রিব্রিথিং মাস্ক, তারপর হচ্ছে নন রুবেদার মাস্ক, তারপর আমরা পড়লাম ভেঞ্চুরি মাস্ক। ভেঞ্চুরি মাস্ক কিন্তু সিওপিডিতে ইউজ হয়। ঠিক আছে, আর পড়লাম অক্সিজেন টেন্ট, অক্সিজেন হুড। তার মধ্যে 3 রকম হয়, সেটা ইনফ্যান্টে ইউজ করা যায়, নিওনেটে ইউজ হয়, আর পিডিয়াট্রিকে ইউজ হয়। ঠিক আছে, তারপর আমরা পড়লাম ফেস টেন্ট, অক্সিজেন টেন্ট, আর হচ্ছে ট্রান্সট্রাকিয়াল ক্যাথিটার। ঠিক আছে, এর থেকে বেশি কিছু অক্সিজেন ডেলিভারি সিস্টেমে পড়ার নেই। আচ্ছা, একটু ক্লাসে রিটার্ন করি। আচ্ছা, ওয়াটার, দেবশ্রী লিখেছে ওয়াটার। ওয়াটার, ফিয়ার অফ ওয়াটারকে কি বলে? ফিয়ার অফ ওয়াটারও হয়, কি বলে বলো? হুম, হাইড্রোফোবিয়া। ফোবিয়া যখন পড়বে তোমরা, যারা অলরেডি ফোবিয়া নিয়ে একটু, হ্যাঁ রত্নদীপ ঠিক লিখেছো, হাইড্রোফোবিয়া। হ্যাঁ ঠিক আছে দেবশ্রী, নো ইস্যু, হয়ে যায়। তো আমরা যখন ফোবিয়া পড়বো, তখন দেখবে ফোবিয়ার মানে যারা পড়েছো অলরেডি একটু ডিটেলে তারা জানো, যারা একটু কম কম পড়েছো ফোবিয়া নিয়ে, তারা একটু পড়লে, প্রথম প্রথম পড়লে একটু ডিটেলে পড়লে একটু অবাক লাগবে যে দুনিয়ায় যা কিছু পসিবল আছে সবকিছুতেই ফোবিয়া থাকে, এবং সবগুলোরই একটা করে মেডিকেল টার্মিনোলজি থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাকে বলো যে এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটা নিয়ে কারোর কিছু প্রশ্ন আছে কি? খুব ইজি টপিকস, আমরা কিছু আলোচনা করব এই ইয়েতে, কি বলে, ফাউন্ডেশনে। বাকি অন্যান্য টপিক গুলো তোমাদের চাপের হবে, যেমন সিস্টেম, এটা ওটা অনেক কিছু মনে রাখার, শুধু এই ফাউন্ডেশনের মধ্যে আমরা জাস্ট ফর ডিসকাশনে টপিক গুলো পড়বো। আচ্ছা, আমরা কটা বাজছে, 9টা 10, আমরা কি একটু কোয়েশ্চেন দেখবো দু একটা? হুম, দেখবো, আচ্ছা ঠিক আছে, চলো আমরা কিছু কোয়েশ্চেন্স দেখে নিই। হুম, আচ্ছা, চলো চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন এইখান থেকে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, একটু শুরু বানাই। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ প্রোলং অক্সিজেন থেরাপি? আচ্ছা, এক একটা কোয়েশ্চেন করে আমি তোমাদের চ্যাটে যাই, তারপরে তাহলে আমি বুঝতে পারবো তোমরা কি বলছো। হুম, হ্যাঁ একদম, এটা একদম ইজিয়েস্ট কোয়েশ্চেন।
হ্যাঁ, এ একদম। আচ্ছা, কি লিখেছে? অল অফ দ্য অ্যাবাভ, কার্বন ডাই অক্সাইড, ইনফেকশন, হ্যাঁ একদম। হুম। কি কোয়েশ্চেনটা আমরা পড়ি একবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোয়েশ্চেনটা আমরা একবার পড়ি। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ প্রোলংড অক্সিজেন থেরাপি? অক্সিজেন টক্সিসিটিটা একদম চোখের সামনে দেখে ফার্স্টেই মনে হয় একদম ঠিক আছে, অক্সিজেন টক্সিসিটি তো সবার ফার্স্টে হবেই। তারপর হচ্ছে ইনফেকশন, অপশন আছে বি, আর অপশন সি তে আছে কার্বন ডাই অক্সাইড। এটা কার্বন ডাই অক্সাইড নার্কোসিস, কার্বন ডাই অক্সাইড নার্কোসিস, তো নেক্রোসিস না নার্কোসিস? আচ্ছা, হুম, টু মাচ কার্বন ডাই অক্সাইড ইন ব্লাড, কার্বন ডাই অক্সাইড নার্কোসিস। আচ্ছা, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড নার্কোসিস মানে টু মাচ অফ কার্বন ডাই অক্সাইড ইন ব্লাড। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি দেখছিলাম, অনেকে লিখেছে এ, অনেকে আচ্ছা ডি লিখেছে, ডি, বাকি মোটামুটি টিয়া লিখেছে ডি, বাকি সবাই এ লিখছে। আচ্ছা, তো আমরা বলি, দেখো, ফার্স্ট অপশনটা অক্সিজেন টক্সিসিটি, এটা তো আমাদের মনেই হচ্ছে, হ্যাঁ একদম ঠিক আছে। সেকেন্ড অপশনটা আমরা ভেবে দেখতে পারি, যেহেতু থার্ড লাস্ট অপশনটা, এক সেকেন্ড, হুম, হ্যাঁ এই তো ডিপ লিখেছে, এই হিউমিডিফাইড অক্সিজেন ইনক্রিজ রিস্ক অফ মাইক্রোবিয়াল গ্রোথ। হ্যাঁ, হিউমিডিফাইড অক্সিজেন মাইক্রোবিয়াল গ্রোথ ইনক্রিজ করে। তারপর যদি ধরো আমরা বলি ড্রাই অক্সিজেনতেও মিউকোজাটা কি হবে, মিউকোজাল ইনজুরি হবে, সেক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, তোমার হচ্ছে যে ইনফেকশন, এই হিউমিডিফাইড অক্সিজেনও ইনক্রিজ রিস্ক অফ মাইক্রোবিয়াল গ্রোথ, এটাও ঠিক লিখেছে। এবার যেহেতু লাস্ট অপশনটা আমরা দেখছি অল অফ দ্য অ্যাবাভ আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে অক্সিজেন টক্সিসিটি ছাড়াও আরো একটা পয়েন্ট অন্তত আমাদের পরিচিত কিনা। ঠিক আছে, তাহলে অপশন ডি হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে অপশন ডি হবে আনসার। ঠিক আছে, কারণ আমরা যখন দেখছি যে কমপ্লিকেশনস অফ প্রোলং অক্সিজেন থেরাপি, এমনিতেই প্রোলং অক্সিজেন থেরাপির কমপ্লিকেশনসে আমরা অক্সিজেন টক্সিসিটি দেখেছি। তাহলে অক্সিজেন টক্সিসিটি দেখেছি, অক্সিজেন টক্সিসিটি ওটা তো ফার্স্ট অপশনে আছে। এবার টক্সিসিটি যখন বাড়ছে তখন আমরা দেখেছি সেখানে অ্যাটেলেক্টেসিস হয়ে যাচ্ছে, অ্যাপনিয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাপনিয়া হচ্ছে যখন, সেখানে কিন্তু আমরা একটা সময় গিয়ে পেশেন্ট ব্রিথ করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইডও ইনক্রিজ হয়ে যাবে পেশেন্টের। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড নার্কোসিস ওটাও কিন্তু হবে, তাহলে অপশন ডি। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখি। হ্যাজার্ডস অফ অক্সিজেন থেরাপি আর ইনফেকশন, কম্বাশন, ড্রাইং মিউকাস মেমব্রেন অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ইফ অ্যাডমিনিস্টার্ড উইথাউট সাফিসিয়েন্ট হিউমিডিফিকেশন, অক্সিজেন টক্সিসিটি, atelectasis, অক্সিজেন ইনডিউসড অ্যাপনিয়া, রেট্রোলেন্টাল ফাইব্রোপ্রেশিয়া এন্ড অ্যাসফিক্সিয়া। ঠিক আছে, হ্যাজার্ডস গুলো লেখা আছে। আচ্ছা, আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। হচ্ছে when caring for a patient with chronic lung disease on oxygen therapy by nasal cannula, most important check that is expected of the nurse is, আচ্ছা চলো, এটা কি হবে বল। একটা পেশেন্টের যখন কেয়ার করা হচ্ছে, ক্রনিক লাং ডিজিজ, পেশেন্টের আছে কিনা ক্রনিক লাং ডিজিজ, অন অক্সিজেন থেরাপি, পেশেন্ট অক্সিজেন চলছে, ন্যাজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন চলছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট চেকটা কি? হুম, মোস্ট ইম্পর্টেন্ট চেকটা কি? ফার্স্ট অপশন অক্সিজেন মাস্ট বি হিউমিডিফাইড। আচ্ছা, আমরা ওইটাতে যাই, কোথায় গেল? হুম, আচ্ছা অপশন পড়ি। প্রথমটা হচ্ছে যে অক্সিজেন মাস্ট বি হিউমিডিফাইড, রেট উইল বি 2 লিটার পার মিনিট অর লেস। আচ্ছা, তারপর হচ্ছে যে আচ্ছা এটা আমি ঠিক দিচ্ছি না। হ্যাঁ, তারপর হচ্ছে পিরিয়ডিক স্যাম্পলিং অফ আর্টেরিয়াল ব্লাড ফর এবিজি নিতে হবে মাঝে মধ্যেই, রেট উইল বি 6 লিটার পার মিনিট অর মোর। ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট চেক কোনটা? পেশেন্ট ক্রনিক লাং ডিজিজ আছে, পেশেন্ট ক্যানুলা দিয়ে অক্সিজেন যাচ্ছে, তাহলে আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্টলি কি দেখতে হবে? আসলে এই সবগুলো ইম্পর্টেন্ট, তাই না? এই যে ধরো অক্সিজেন মাস্ট বি হিউমিডিফাইড, হিউমিডিফাইড অক্সিজেন থাকবে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে রেট হবে 2 লিটার পার মিনিট অর লেস। ঠিক আছে,
2 লিটার/মিনিট রেটে যাচ্ছে, এটাও ইম্পর্টেন্ট। তারপর ধরো আছে পিরিয়ডিক স্যাম্পলিং অফ আর্টেরিয়াল ব্লাড, এবিজি নিতে হবে, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এইটা হচ্ছে যে এই যে রেট উইল বি 6 লিটার/মিনিট অর মোর, এইটা তো একেবারেই ভুল, এটা আমরা বুঝতে পারছি। কারণ ক্যানোলাতে ম্যাক্সিমাম 5 পর্যন্ত। আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে লাং ডিজিজের যে পেশেন্টদের মোর অক্সিজেন তো একেবারেই অ্যাভয়েড করতে লাগবে। ঠিক আছে, তাহলে ডিটা একেবারেই বাদ। এবার বাকিগুলোর মধ্যে কি হবে? বি লিখছে অনেকে, 2 লিটার/মিনিট অর লেস। ঠিক আছে, এই যে 2 লিটার/মিনিট অর লেস লেখা আছে, এক্ষেত্রে আমরা লেস কিভাবে নেব? মানে যে পেশেন্টের ক্রনিক লাং ডিজিজ আছে তাকে 2 লিটার/মিনিটের কম অক্সিজেন দিলে সাপোর্টটা কি হবে? সেই লেভেলের সাপোর্টটা হবে না, তার মানে ওটা হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দেখছি যে আরেকটা অপশন থাকলো সি, যে পিরিয়ডিক স্যাম্পলিং অফ আর্টেরিয়াল ব্লাড ফর এবিসি। ঠিক আছে, মাঝে মধ্যে আমাদেরকে দেখতে হবে, এবিজি করে দেখতে হবে যে আর্টেরিয়াল ব্লাডটা কিরকম হচ্ছে, মানে সরি এবিজি মানে ডেটাটা কিরকম আসছে এবিজি। ঠিক আছে, এটা দেখতে হবে। এটা ইম্পর্টেন্ট, কিন্তু অক্সিজেন মাস্ট বি হিউমিডিফাইড। ঠিক আছে, যেহেতু পেশেন্টের লাংস ডিজিজ আছে, সেহেতু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মিউকোসা যেন ড্রাই না থাকে। ঠিক আছে, তো আপাতত এটার অপশন এই হবে। ঠিক আছে, কারেক্ট অপশন এ হবে। এবার একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি এখন থেকে, যেহেতু আমরা সবই ফার্স্ট ক্লাসে। আহ মুখোশ লিখেছে ক্রনিক লাং ডিজিজ বা সিওপিডি কেসেস এর ক্ষেত্রে অক্সিজেন কম দেওয়াই বেটার, এআরডিএস এর ক্ষেত্রে বেশি দেওয়া যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে যে কিন্তু হ্যাঁ তুমি যদি এটা বলো মানে এইটার এই যে 2 লিটার/মিনিট অর লেস, মানে 2 লিটার/মিনিটের কম তো ব্যাপারটা দেওয়া পসিবল না, মানে সেই জন্য ওই অপশনটা বাদ। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখনই আমরা যেহেতু ফার্স্ট ক্লাসে কোয়েশ্চেন প্র্যাকটিস শুরু করলাম, এরপর আরো বিভিন্ন টপিকের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টিচারদের বিভিন্ন ক্লাসেস হবে। সমস্ত ক্লাসে যা যা কোয়েশ্চেন প্র্যাকটিস তোমাদের হবে, ইনক্লুডিং তোমাদের নিজেদের, তোমরা নিজেরা যে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, ইনক্লুডিং তোমরা এক্সামের সময় যে কোয়েশ্চেন্সে বসবে, দেখবে কখনো এরকম অনেক কোয়েশ্চেন্স আছে যেগুলো তোমাদের মনে হবে যে যে অপশন, কোনো একটা অপশন ঠিক, কোনো কোনো ক্ষেত্রে কোনো দুটো অপশনস এর মধ্যে নিজেদের মধ্যে মানে মনের মধ্যে বেশি ইয়ে হবে যে কোন অপশনটা ঠিক, কোন দুটো অপশনই ঠিক এরকম মনে হবে। এবং এরকমটা প্র্যাকটিক্যালি হয় যে দুটো অপশনই ঠিক। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সামস এর ক্ষেত্রে কিছুটা লাক হয় যে তোমার খাতাতে চেক করছে, সেই এক্সামিনার ডিসাইড করছে যে কোন আনসারটা ঠিক। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব লজিক্যালি এবং উইথ হচ্ছে যে রেশনাল যে কোন আনসারটা ঠিক সেটা বুঝতে, এবং সবাই মিলে সেটা আলোচনা করতে। কিছু কিছু সময় হতে পারে আমার আমার লজিকটা তোমাদের মনে হচ্ছে যে না একটু অন্যরকম হলে ভালো হতো, তোমরা সেটা বলবে, চাইলে আমি সেটা দেখবো। আর হচ্ছে যে আর তোমাদের যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে কোনো পার্টিকুলার কোয়েশ্চেনে, তোমরা সেটা মানে মার্ক করো, এইখানে চ্যাটে বলো বা হোয়াটসঅ্যাপে তোমাদের তো গ্রুপ আছে, ওইখানে পার্টিকুলার লিখো যে এই টপিকের ক্লাসে এই কোয়েশ্চেনের এই আনসারে তোমার এখানে আলোচনার পরেও ডাউট মনে হচ্ছে বা আলোচনা ছাড়াও ডাউট মনে হচ্ছে। যদি আলোচনার পর ধরো আমি একটা আনসার বললাম, তাও মনে হচ্ছে যে না এটা ডাউটেড, তোমরা পার্টিকুলার বলো, আমি ব্যাপারটাকে পার্সোনালি ব্যাপারটা দেখে তোমাদের সঠিক আনসারটা আবার মানে রিপিটেডলি আমি তোমাদেরকে সেই সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, কোয়েশ্চেনের আনসার কি সেটা নিয়ে মতের মিল সবসময় হয় না, সব ক্ষেত্রে হয় না। ঠিক আছে, আচ্ছা চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, পরেরটা কি আছে? তাহলে এইটাতে কি হলো, এই আগেরটাতে দাগ দিয়ে আমরা কি হলো, এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভটা হলো। তারপরটাতে আমাদের কি হচ্ছে, কি হলো না হচ্ছে অক্সিজেন মাস্ট বি হিউমিডিফাইড। আচ্ছা, পরেরটা কি আছে দেখো, 140, নার্স গিভিং অক্সিজেন থেরাপি শুড নো দ্যাট ইট হ্যাজ টু বি হিউমিডিফাইড বিকজ। ঠিক আছে, হিউমিডিফাইড বিকজ কি আছে দেখো, অপশন এ, অক্সিজেন ইজ আ হট এয়ার অ্যান্ড ইট মে বার্ন ট্রাকিয়া। ঠিক আছে, হিউমিডিফাই মানে কোয়েশ্চেনটা এটাই বলতে চাইছে যে অক্সিজেন থেরাপিতে কেন হিউমিডিফাইড অক্সিজেন দিতে হয়। ফার্স্ট অপশনটা হচ্ছে অক্সিজেন ইজ আ হট এয়ার এন্ড ইট মে বার্ন ট্রাকিয়া, এটা তো পড়েই বুঝতে পারছো যে অক্সিজেনটা কোনোভাবে হট এয়ার নয়, তাহলে এটা প্রথমেই ভুল। তারপরে দেখো, আচ্ছা এক সেকেন্ড আমাকে একটু বলো যে এখন তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? স্ক্রিনটা দেখতে পাচ্ছ, মানে কোয়েশ্চেনের স্ক্রিনটা, যেখানে কোয়েশ্চেন আছে সেই স্ক্রিনটা দেখতে পাচ্ছ?
দেখতে পাচ্ছ না কোয়েশ্চেনের স্ক্রিনটা? হ্যাঁ, মানে আমি চ্যাটটা দেখতে এলে তোমার কোয়েশ্চেনের স্ক্রিনটা দেখতে পাচ্ছ না। বুঝেছি আমি। দাঁড়াও তোমার তাহলে কোয়েশ্চেনটা শান্তি করে দেখাই আগে। হুম, আচ্ছা, পড়ছিলাম যে নার্স গিভিং অক্সিজেন থেরাপি শুড নো হিউমিডিফায়ার কেন দিতে হবে না? এটা হচ্ছে যে একটা হট এয়ার মে বার্ন ট্রাকিয়া। তারপর অপশনটা হচ্ছে অক্সিজেন ইজ আ ড্রাই গ্যাস এন্ড থিকেন্স দ্য মিউকাস। তারপর হচ্ছে অক্সিজেন গেটস ক্লিনড অফ প্যাথোজেন্স বাই হিউমিডিফিকেশন। ঠিক আছে? তারপর অক্সিজেন ইজ ইজিলি অ্যাবজর্ব বিকজ হিউমিডিফিকেশন অ্যাড এইচ আয়ন টু ইট। আচ্ছা, তাহলে বলো ফার্স্ট অপশনটা পড়ো। এটা একটা হট এয়ার, তারপর এটা হচ্ছে এটা একটা ড্রাই গ্যাস, তারপরে মেন পয়েন্ট হচ্ছে গেটস ক্লিনড অফ প্যাথোজেন বাই হিউমিডিফিকেশন, মানে হিউমিডিফিকেশন হলে প্যাথোজেন চলে যায়, এরকম একটা বলছে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে অক্সিজেন ইজ ইজিলি অ্যাবজর্ব বিকজ হিউমিডিফিকেশন অ্যাড এইচ আয়ন টু ইট। ঠিক আছে, চলো এইবার তুমি আমি চ্যাপ্টারটা দেখি কি বলছে। হ্যাঁ, আচ্ছা, বি ডি easily absorb because humidification add H ion to it. অক্সিজেনের মধ্যে H ion আসবে, তাহলে কি হবে? অক্সিজেনের মধ্যে H ion এলে, H ion আর অক্সিজেন এলে কি হবে? H2O2 জল হয়ে যাবে না, এরকম ভাবে কি হয়? দেখো এই অপশনটা তো প্রথমেই যাবে না, ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে হট এয়ার নয়। ঠিক আছে, তারপরে সি অপশনটা দেখো, প্যাথোজেন ক্লিন ও প্যাথোজেন বাই হিউমিডিফিকেশন দিয়ে প্যাথোজেন ক্লিন হয়, এরকম কিছু কোনো ব্যাপার থাকে না কখনো। তারপর হচ্ছে লাস্ট অপশনটা হবে না। তো আমরা বুঝতে পারছি যে ড্রাই গ্যাস, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে মিউকাসকে ইনজুরি করে দেবে, সেজন্য আমাদেরকে হিউমিডিফিকেশন করে অক্সিজেন ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে রাইট অপশন হচ্ছে বি। কার অপশন? সবাই চেষ্টা করবে যারা ক্লাস জয়েন করছো তারা মানে ভাবতে বা কমেন্টটা করতে, অপশনের কমেন্টটা, কারণ উত্তরটাকে ভুল দিচ্ছ কে ঠিক দিচ্ছ সেটা ইম্পর্টেন্ট না। উত্তরটা হচ্ছে যে ঠিক দিচ্ছ তার মাথার মধ্যে রাখা যে এটাই ঠিক, কারণ যে আজকে উত্তরটা এখানে ঠিক দিচ্ছ সে কিন্তু এক্সাম হলে এমন হতে পারে তার মাথা গন্ডগোল হয়ে গেল অপশনস দেখে, যে আজকে এখানে ঠিক দিলে সে কিন্তু ওখানে এক্সামে কখনো কনফিউজ হয়ে যেতে পারো। তাই জন্য যে ঠিক দিচ্ছে তার উদ্দেশ্য থাকবে যে ঠিক লজিকটা মাথার মধ্যে ধরে রাখা, আর যারটা বাই চান্স কি মিস হয়ে যাচ্ছে, ভুল উত্তর হচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে যে আমি ঠিকটাকে মাথার মধ্যে রাখবো। দুজনের উদ্দেশ্য হবে মাথার মধ্যে ঠিক উত্তরটা রাখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে আমাদের অপশন বি। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াই হিউমিডিফিকেশন ইজ ইম্পর্টেন্ট হোয়েন, আচ্ছা এটা একই রকমই আসছে, হোয়াই হিউমিডিফিকেশন ইজ ইম্পর্টেন্ট হোয়েন পেশেন্ট ইজ অন অক্সিজেন থেরাপি। এই দেখো এই একই রকমই অপশনস আসছে, টু প্রিভেন্ট ড্রাইং অফ nasal mucosa, to prevent drying of mouth, to help patient to breathe, to help patient to be at ease. আচ্ছা, বলো এটা। আচ্ছা, আমি অনেকে অপশনে দেখতে পাচ্ছ না, তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি আরেকবার দেখাই। হুম, হিউমিডিফিকেশন কেন ইম্পর্টেন্ট যখন আমরা অক্সিজেন থেরাপিতে থাকছি? প্রিভেন্ট ড্রাইং অফ nasal mucosa, ড্রাইং হয়ে যাচ্ছে সেটা প্রিভেন্ট করার জন্য। প্রিভেন্ট ড্রাইং অফ মাউথ, মুখটা ড্রাই হয়ে যাচ্ছে সেটা প্রিভেন্ট করার জন্য। প্রিভেন্ট টু হেল্প পেশেন্ট টু ব্রিথ নেওয়াতে হেল্প করার জন্য। হিউমিডিফিকেশন পেশেন্টকে ব্রিথ নিতে হেল্প করবে, এটা বলতে চাইছি আমি, থার্ড অপশন। আচ্ছা, তারপর এটা হচ্ছে টু হেল্প পেশেন্ট টু বি অ্যাট ইজ, কমফোর্টেবল থাকতে। ঠিক আছে, তাহলে কি উত্তর হবে? হ্যাঁ, এই তো এবার ঝড় উঠছে এর। হ্যাঁ, এখন তখন ওরা অপশনটা পড়তে পারা যায়নি বোধহয় ঠিক করে। আচ্ছা, দেবশ্রী লিখছে ডি অপশনটা। ডি অপশনটা আমরা একবার পড়ি, আমি একবার যাই ওখানে। হুম হুম, দেখো এই যে দেবশ্রী ডি অপশনটা দিয়েছে, টু হেল্প পেশেন্ট বি অ্যাট ইজ, মানে পেশেন্ট যদি কমফোর্টেবল হয় তবে সে ইজ ফিল করবে। ঠিক আছে, এটা তো এটাও কিন্তু সঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে যখন অপশনস গুলো দিচ্ছে এবং এখানে অপশনস এর মধ্যে যদি আমাদের মনে হয় দুটো ঠিক, তাহলে দুটো থেকে আমাদের ডিসাইড করতে হয় কোনটা বেশি ইম্পর্টেন্টলি ঠিক বা কোনটা বেশি প্রাইমারিলি ঠিক।
ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশন এ, টু প্রিভেন্ট ড্রাইং অফ নেজাল মিউকোসা। হিউমিডিফিকেশন হচ্ছে তার কারণ, প্রিভেন্ট অফ নেজাল মিউকোসা। ঠিক আছে, কারেক্ট অপশন এ লেখা আছে। আচ্ছা চলো, তারপর হচ্ছে পরেরটা দেখি আমরা। Humidified oxygen is administered via tracheostomy after a laryngectomy because humidified oxygen is administered via tracheostomy after a laryngectomy. laryngectomy পর tracheostomy দিয়ে পেশেন্টকে অক্সিজেন দেওয়া হয়। ঠিক আছে, laryngectomy মানে কি? বলো, laryngectomy মানে কি? হুম, একদম লিখে এসেছে, টিউভাল অফ ল্যারিংস। হ্যাঁ, টুমি যেখানেই থাকবে সেখানে এই একই ব্যাপার চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এবার অপশনস গুলো পড়ি। কি আছে না, পেশেন্টের ল্যারিংস রিমুভ করা হয়েছে, তারপরে ট্রাকিওস্টোমি দিয়ে তাকে অক্সিজেন, হিউমিডিফাইড অক্সিজেন দেওয়া হচ্ছে। কেন না, হিউমিডিফাইড অক্সিজেন কন্টেন্স মোর ওয়াটার। বি অপশন দেখো, আপার এয়ারওয়ে ইজ নো লঙ্গার কানেক্টেড টু লোয়ার এয়ারওয়ে। আচ্ছা, যেহেতু ল্যারিঞ্জেক্টমি হয়েছে তাই জন্য লিখেছে আপার এয়ারওয়ে ইজ নো লঙ্গার কানেক্টেড টু লোয়ার এয়ারওয়ে। তারপরেটা আছে দেখো, লোয়ার এয়ারওয়ে হিলস মোর কুইকলি ইফ হিউমিডিটি ইজ ইউটিলাইজড। তারপর আছে হিউমিডিফাইড অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন ফেসিলিটেটস সাকশনিং। ঠিক আছে, দেখো অপশনস গুলো পড়ো ভালো করে। Humidified oxygen administered via tracheostomy after a laryngectomy because মানে tracheostomy দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, হিউমিডিফাইড অক্সিজেন, ল্যারিঞ্জেক্টমি হয়েছে, তারপর হ্যালো, আমি বুঝতে পারছি না কথাটা, কেউ একটা বলছো, বলো একটু ভালো করে। হ্যালো, আচ্ছা, অপশন এখানে অনেকে বি লিখেছেন, সনিদিতা লিখেছে সার্জিক্যাল ওপেনিং অফ ল্যারিক্স। ঠিক, এয়ার প্যারালিটিস tracheostomy rest is not in priority. দেখি চলো কি বলছে দেখো, অপশনস গুলো দেখো। হিউমিডিফাইড অক্সিজেন কন্টেন্স মোর ওয়াটার, অক্সিজেন হিউমিডিফাইড অক্সিজেন কন্টেন্স মোর ওয়াটার। এইটার মধ্যে মানে ওয়াটার, অক্সিজেনের সঙ্গে ওয়াটার কন্টেন্ট ব্যাপারটা লজিক্যালি আসছে না। তারপর ধরো আছে কি, দ্য আপার এয়ারওয়ে ইজ নো লঙ্গার কানেক্টেড টু লোয়ার এয়ারওয়ে। ঠিক আছে, এই যে ও লিখলো কথাটা, কোয়েশ্চেনটা বোঝার আছে। লিখেছে হিউমিডিফাইড অক্সিজেন ইজ অ্যাডমিনিস্টার্ড ভায়া ট্রাকিওস্টোমি। ঠিক আছে, কে লিখলো আমি ওর নামটা দেখি একবার। হ্যাঁ, দীপ লিখেছে। দীপ লিখেছে যে এখানে হচ্ছে ট্রাকিওস্টোমি শব্দটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা হিউমিডিফাইড অক্সিজেন, মানে এখানে দুটো দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট আছে, একটা হচ্ছে হিউমিডিফাইড অক্সিজেন আর একটা হচ্ছে ট্রাকিওস্টোমি। ঠিক আছে, এবার কোয়েশ্চেনে পড়ে বুঝতে হবে যে কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কি জানতে চাইছি। তারপরে আচ্ছা আমরা পড়ে দেখে নিই একবার। হিউমিডিফাইড অক্সিজেন কন্টেন্স মোর ওয়াটার, ফার্স্ট অপশন। তারপর একটা দেখো, আপার এয়ারওয়ে ইজ নো লঙ্গার কানেক্টেড টু লোয়ার এয়ারওয়ে। যেহেতু ল্যারিঞ্জেক্টমি হয়েছে, তার মানে সত্যি তো আমাদের আপার এয়ারওয়েটা, আপার এয়ারওয়ে মানে কি, আমাদের নস্ট্রিল থেকে স্টার্ট করে একদমই ফ্যারিংস পর্যন্ত ব্যাপারটা, ফ্যারিংস ল্যারিঞ্জেক্টমি অলরেডি হয়ে গেছে, মানে এই ফ্যারিংস পর্যন্ত পরে কানেক্টেড নেই কিছু আর। ঠিক আছে, ল্যারিঞ্জেক্টমি হয়ে গেছে। এবার পেশেন্ট কি করে তাহলে, মানে যদি ন্যাজালি আমরা অন্য কোনো ভাবে অক্সিজেন দিতে চেষ্টা করি, সেই অক্সিজেন দিতে পৌঁছবে না, কারণ ল্যারিঞ্জেক্টমি হয়ে গেছে মাঝখানে। তাই জন্য এখানে করা হয়েছে ট্রাকিওস্টমি। এখানে আপার এয়ারওয়েটা, লোয়ার এয়ারওয়ে মানে আমাদের যে ট্র্যাকিয়া থেকে শুরু করে যে একদম লাংস পর্যন্ত বাকি পোর্শনটা, সেটার সঙ্গে কানেক্টেড নেই, এটা বোঝাতে চাইছে বি অপশন। সি অপশনে কি আছে, লোয়ার এয়ারওয়ে হিলস মোর কুইকলি ইফ হিউমিডিটি ইউটিলাইজড। এটা তো কোনো লজিক হলো না, হিউমিডিটি ইউটিলাইজ করলে লোয়ার এয়ারওয়ে হিল হবে, এটা তো কোনো লজিক নেই। তারপর এটা হচ্ছে হিউমিডিফাইড অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন ফেসিলিটেটস সাকশনিং। সাকশনিং এ হিউমিডিফাইড অক্সিজেন ফেসিলিটেট করে।
ঠিক আছে। এইটা এইখানে কোনো ইম্পর্টেন্ট কথা হলো না, কারণ সাকশনিংটা যেহেতু অলরেডি ট্রাকিওস্টোমি আছে বলছে, তো ট্রাকিওস্টোমিতে সাকশনিং লাগবে, এবং সেটা হিউমিডিফাইড অক্সিজেন হলে ব্যাপারটা সাকশনিং এ হেল্প করবে কিনা সেই পয়েন্টটা ভাবার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা যে ঠিকই বলেছে ও, যে আপার এয়ারওয়ে ইজ নো লঙ্গার কানেক্টেড টু লোয়ার এয়ারওয়ে। এখানে জানতে চাইছে যে ট্রাকিওস্টোমি দিয়ে কেন অক্সিজেনটা ডেলিভার করা হচ্ছে। ঠিক আছে, তো রাইট অপশন হচ্ছে বি। হুম, আচ্ছা, আমরা পরেরটাতে যাই। তারপর হচ্ছে অক্সিজেন টক্সিসিটি ইন প্রিটার্ম বেবিস ওয়াজ, কি হয় প্রিটার্ম বেবিতে অক্সিজেন টক্সিসিটি? ফার্স্ট অপশন দিচ্ছে নিওনেটাল সেপসিস, তারপর হচ্ছে নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া, তারপর হচ্ছে রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। যেটা আমরা পড়লাম, কোনটা হলো? আরে বাপরে, অনেক আনসার চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক ঠিক, রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়া, হ্যাঁ। অমৃতা, অঙ্কনা, রুমকি, অনিন্দিতা, নিধি সঠিক উত্তর দিয়েছে। তপন নেবি উত্তর দিয়েছে, অনেক ভুল করে টাইপ করে ফেলেছে। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম না, পেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়া আমরা পড়েছি। ঠিক আছে, চল আমরা নেক্সট কোয়েশ্চেন যাই। ইজি ছিল, ইজি কোয়েশ্চেন আসবে। এই যে দেখো লেখা আছে, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি ইজ আ bilateral disease of retinal vessel of preterm infant due to administration of high level of oxygen therapy. ঠিক আছে, এই যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, এটাকে আমরা বলছি রেট্রোনাইটাল ফাইব্রোপ্লেসিয়া। চলো আর চারটে কোশ্চেন করবো আমরা আজকে। কি হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন ইন নিউবর্ন, আচ্ছা এটা তোমরা রাখবে। High concentration of concentration of oxygen administration into newborn or premature infant may cause complications like, complications হয় আবার একই একই হচ্ছে। আচ্ছা, এগুলো কিন্তু সব দেখো এই নিচে লেখা আছে, কি কি কোথায় কোথায় কোন কোন এক্সামে এগুলো এসেছে, সেই কোয়েশ্চেন্স গুলোই আমরা প্র্যাকটিস করছি। তাই জন্য হয়তো রিপিট হচ্ছে কিছু কিছু। আচ্ছা চলো, তাহলে কি অপশন হবে বলো? একই জিনিস দেখতে পাচ্ছ। হ্যাঁ, আচ্ছা এটা একটু শুনে যাচ্ছে। ঠিক আছে, ছাড়ো, আমরা পরেরটাতে যাই। এটা বুঝতে পারছো, এটা আর ইয়ের দরকার নেই। এটা হচ্ছে যে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যাচিওর বেবিস, একই প্রশ্ন আসছে। তার মানে এটা, এই শব্দটা মনে রাখবে সবাই, রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়া নিউবর্ন প্রিম্যাচিওর বেবিসে অক্সিজেন টক্সিসিটির জন্য হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে নিওনেট উইথ রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়া অ্যাসোসিয়েটেড উইথ, দেখো এটা বলো, নিওনেট উইথ রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়া, এখানে ঘুরিয়ে কোয়েশ্চেনটা করেছে, অ্যাসোসিয়েটেড উইথ হাইপক্সিয়া, হাইপোক্যাপনিয়া, হাইপক্সিনেমিয়া, হাইপারক্সিনেমিয়া। বলো দেখি, দেখি কি লিখছে। হ্যাঁ, হুম, ঠিক লিখেছে। অনিন্দিতা, শুক্লা, জয়িতা, নিধি, হুমকি, রত্নদীপ, অমিতা, সৌমিলি সবাই দিয়ে লিখেছে। চলো, এটা তো খুবই সহজ। এটা হচ্ছে হাইপারক্সিনেমিয়া। ঠিক আছে, হাইপার রেট্রোনেটাল ফাইব্রোপ্লেসিয়া। তারপরটা কি আছে? Which one of the following gas is supporter of combustion? বলো, কম্বাসন হয় কোন গ্যাস থেকে, মানে কোন গ্যাস সাপোর্ট করে? হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। আমরা অক্সিজেন পড়ছি, তাহলে অবশ্যই উত্তরটা অক্সিজেনই হবে। কিন্তু কম্বাসন শব্দটা যদি মানে কেউ কারোর খেয়াল না থাকে, তাহলে আমি বলে দিই, কম্বাসন মানে ওই একই জিনিস যেটা হচ্ছে ফ্লেমিং আমরা পড়ছিলাম, যেটা হচ্ছে ইজিলি আগুন ধরে যাওয়ার সাপোর্ট করে। ঠিক আছে, সেটা হচ্ছে যে অক্সিজেন। এই যে, any source of fire like smoking should be kept away from cylinder for
fear of fire because oxygen supports combustion. ঠিক আছে, তোমরা পড়েছি। আচ্ছা, পরেরটা নিয়ে নিই, কালার অফ অক্সিজেন সিলিন্ডার ইন হসপিটাল। এটা আমি অপশন দেখাবো না, বলো এটা কি হবে? কে কে দেখেছো কালার অফ অক্সিজেন সিলিন্ডার ইন হসপিটাল? হুম হুম কালার অফ অক্সিজেন সিলিন্ডার, হ্যাঁ এই তো, সবাই দেখছে ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক 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 সিলিন্ডার, ব্ল্যাক থাকে আর টপটা হোয়াইট থাকে। হুম, শুক্লা এ লিখেছে। আমি কি দেখিয়েছি অপশন? হ্যাঁ, দাঁড়াও দেখছি এর অপশনে কি আছে, আমি দেখিনি এখন। এই তো, ঠিক, একদম ব্ল্যাক এন্ড হোয়াইট টপ। ঠিক আছে, অপশন সিলিন্ডার। আচ্ছা, এখানে আরো কিছু কোয়েশ্চেন্স আছে। আজকে আমাদের হয়ে গেল 9:38 বাজছে। আমি হচ্ছে যে এই কোয়েশ্চেনের পিডিএফটা শেয়ার করে দেবো, ঠিক আছে? ইজি ইজি কিছু জিনিসই আছে, আমি এটা শেয়ার করে দেবো, তোমরা এটা করো, দেখবে সব ইজি অপশনস আছে। এটা আমরা নেক্সট সেশন বা হচ্ছে যে মাঝখানে কোনো কোয়েশ্চেন আনসার সেশনে আমরা আলোচনা করব, এমনিতে প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে। ঠিক আছে, আর তাছাড়া তোমরা নিজেরা আগে দেখো একটু, ঠিক আছে? আমি পিডিএফটা শেয়ার করে দেবো, তার মধ্যে নিজেরা দেখে নিও। এইরকম আরো আরো কিছু অক্সিজেন ডেলিভারি সিস্টেমের উপর কিছু কোয়েশ্চেন আছে, আমি একেবারে পুরোটা পিডিএফ একটা অ্যাড করে শেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলেই আমাদের এই ব্যাপারটা কভার হয়ে যাবে, ঠিক আছে? চল তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আরো কোয়েশ্চেন করবে? কি লিখছেন সবাই? না, আজকে রাত হয়ে গেল, আজকে থাক। হ্যাঁ ঠিক আছে, অমিতা থ্যাংক ইউ লিখেছে, জিয়া থ্যাংক ইউ লিখেছে, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। তোমাদেরকে থ্যাংক ইউ জয়েন করার জন্য। ঠিক আছে, পিডিএফ আমি শেয়ার করে দেবো, তোমরা ওটা থেকে প্র্যাকটিস করো। আর ওটা আমরা আলোচনাও করবো নেক্সট সেশন, না হলেও পরের সেশনে। দুটো তিনটে একসঙ্গে হয়ে গেলে মানে আমরা কিরকম করবো, ধরো ফাউন্ডেশনে যেহেতু সব গুলো ছোট ছোট, মানে টপিক গুলো ছোট ছোট, সেহেতু আমরা ওইগুলো, যেহেতু ফাউন্ডেশন টপিক গুলো ছোট ছোট, সেহেতু আমরা ওইগুলো কিছু কিছু আলোচনা করব, মানে কিছু কিছু থিওরি পড়বো। তারপর দু তিনটে ক্লাস থিওরি হয়ে গেলে আমরা একটা ক্লাস রাখবো, যেটা হচ্ছে যে মানে এক একটা ক্লাস হয়ে গেলে আমি চেষ্টা করবো তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেওয়ার, কিছু কিছু আলোচনা করে বাকিটা পিডিএফ তোমাদের দিয়ে দেওয়ার কোয়েশ্চেনের। তারপর আমরা একটা ক্লাস জুড়ে দুটো তিনটে টপিকের একসাথে কোয়েশ্চেন গুলো আলোচনা করবো, ঠিক আছে? কারণ টপিক গুলো তো পড়ে, থিওরি পড়লে অতটা সবসময় মাথায় আসে না যে এখান থেকে কোয়েশ্চেন কি আসতে পারে, কিন্তু কোয়েশ্চেন আছে, এবং সেইগুলোকেই কিছু সময় খুব ইজি টপিকসও আমাদের মাথার মধ্যে মানে কনফিউশন হয়ে যায়। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, কনফিউশন যারা এক্সামস অলরেডি দিয়েছো কিছু কিছু জায়গায়, ঠিক আছে, তাদের সেই এক্সপিরিয়েন্সটা আছে। যারা এক্সামস দাওনি, সেই ক্ষেত্রে এই জিনিসটা তোমরা মানে সবে শুরু হবে, তোমরা বুঝতে পারবে। কিছু কিছু জায়গায় এরকম হয়, যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, কারণ এটা আমি 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 এক্সাম দিয়েছি এবং আমি নিজেকে ভীষণ মানে কি বলবো, একটা অদ্ভুত ফিল করেছি। আমি এক্সাম টাইমে বসে আমি ভুলে গেছি কি জিনিসটা, সেটা হচ্ছে ডানিং এন্ড ডাফিং। ঠিক আছে, তোমরা জানো অনেকে যারা কোভিড এর সময় কাজ দেখেছো, বা সেই সময় কাজ করেছো বা কাজ দেখেছো, বা তার পরবর্তীকালে পড়াশোনাতেও দেখেছো, যে আমরা ডার্নিং এন্ড ডাফিং যেটা বলি, সেটা হচ্ছে যে আমাদের পুরো যে পিপি সিস্টেম, পিপি যেটা থাকে, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা থাকে, এই কিছু না, নর্মাল ক্যাপ, মাস্ক, গ্লাভস, ওভারঅল যে বডি কাভার, পিপি, শু কভার, গগলস, ঠিক আছে, ক্যাপ, এই সমস্ত জিনিস যেটা আমরা পরি, যখন আমরা পরি আর যখন আমরা খুলি, সেটাকেই ডার্নিং এন্ড ডফিং বলে। তো এবার এইটা আমি একবার এক্সামে বসেছিলাম, এটা কোয়েশ্চেন এসেছিল যে ডার্নিং, মানে ডার্নিং এর প্রসেস, ঠিক আছে? যেমন ধরো প্রথমে ক্যাপটা পরে, নাকি প্রথমে শু কাভারটা পরে, তারপরে গগলসটা পরে, তারপরে বডি কাভারটা পরে, তারপরে গ্লাভসটা পরে, মানে কোনটা কার পরে পরে এবং কোনটা কার পরে খোলে,
ঠিক আছে, এই জিনিসটা আমি নিজে করে এসেছি প্র্যাকটিক্যালি কাজের জায়গাতে। এবং দেখো কাজের জায়গাতে আমরা প্র্যাকটিক্যালি যেটা করি সেটা তো সবসময় থিওরিটিক্যাল প্রসেস এক্স্যাক্টলি একটার পর একটা এরকমটা সবসময় হয় না, কিছুটা সময় এটা এদিক ওদিক হয়ে যায়। এবার সেই জায়গা থেকেও মানে আমি এক্সামে আমার এই কোয়েশ্চেনটা এসেছিল এবং আমি এই কোয়েশ্চেনটা এক্সাম সেন্টারে 4টে অপশনস আছে। এবার যেহেতু 4টে অপশনস প্রত্যেকটাতেই আগে আছে, ধরো কোনোটাতে ক্যাপ আগে, ক্যাপ তারপরে মাস্ক তারপরে গগলস, কোনোটাতে আছে আগে গগলস তারপরে বডি কভার, এই যে ইন্টারচেঞ্জ করে অপশনস গুলো দিয়েছে। আমি নিজে কাজ করে এসেছি, করেছি তো অবশ্যই কাজ করে এসেছি, তাও আমি এক্সামে বসে ওটা মাথার মধ্যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে সত্যি কোনটার পরে কোনটা ছিল পড়া এবং কোনটার পরে কোনটা খোলা। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিলাম যে কিছু অপশন এরকম থাকে, এই জিনিসটা হয়ে যায়। তাই জন্য একদম শান্ত মাথায় দিয়ে মস্তিষ্কে সহজ জিনিসগুলো হলেও সেগুলোকে একদম এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো লজিক নেই। সহজ জিনিস হলেও সেটাকে একটু ঠান্ডা মাথায় একটু জাস্ট দেখে যাওয়া, যাতে আমার মাথার মধ্যে জিনিসটা থাকে, যাতে আমি সহজ জিনিসটা দেখো যেটা জানি না সেটা ছেড়ে এলাম, সেটা পারলাম না, বা সেটাতে একটা আন্দাজে দিলাম নেগেটিভ মার্কিং কিছু হলো, সেটা তাও একটা না ঠিক আছে। কিন্তু যেটা জানি সেটাকে যদি আমি ভুল করে আসি বা সেটা নিয়ে যদি আমি এক্সাম হলে কনফিউজ হয়ে যাই, সেইটা থেকে স্ট্রেসটা কিছু হয় না। তাই আমি যেটা জানি সেটা পড়তে হবে, যেটা না জানি সেটাকে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো, অনেক বকবক হলো আজকের মতো, তাহলে ক্লাস এখানেই শেষ। হ্যাঁ চলো, গুড নাইট সবাইকে। আমি পিডিএফ শেয়ার করে দেবো, নিজেরা প্র্যাকটিস করো। ঠিক আছে, আমরা আলোচনা করবো আরেকদিন। আমি ক্লাস এন্ড করছি তাহলে। গুড নাইট।